আচ্ছা ঠাকুরমশাই, সত্যি কি ভূত বলে কিছু হয়? তুমি আবার শুরু করলে কিশোরী। এই তোমার একটা ভারী খারাপ স্বভাব জানো তো। কথাটা জিজ্ঞেস করলাম আমি ঠাকুরমশাইকে, আর মাঝখান থেকে তুমি ফোঁস করে উঠলে। এমন করো যেন ঠাকুরমশাই তোমার একার সম্পত্তি। দেখলেন ঠাকুরমশাই কিশোরী আমার সঙ্গে কিভাবে কথা বলে। আমি কি তোমাকে সে কথা বললাম একবারও যে ঠাকুরমশাই আমার একা সম্পত্তি? তুমি তাকে প্রশ্ন করতেই পারো, কিন্তু সব সময় কেন যে তুমি শুধু ভূত ভূত। আহা, বিভূতি, কিশোরী, কি শুরু করলে কি তোমরা? এই দেখুন ঠাকুরমশাই, আজ কিন্তু আমার কোনো দোষ নেই। আমি শুধু একটা সহজ প্রশ্ন আপনাকে করেছি যে সত্যিই ভূত বলে কিছু আছে নাকি। মাঝখান থেকে বিভূতি তো ব্যাগড়াটা কাটলো। সত্যি বলতে আমার বিরক্ত লাগছিল কিশোরীর এমন বোকা বোকা প্রশ্ন করা দেখে। সে একেবারেই ভূতে বিশ্বাস করে না, আধ্যাত্মিকতায় সামান্য বিশ্বাস রাখলেও অলৌকিকতাতে তার এতটুকু বিশ্বাস নেই। তাই সর্বদাই ঠাকুরমশাইকে সে কোনো না কোনো বিষয় নিয়ে তর্ক করে রাগিয়ে দেওয়াই ওর স্বভাব। তবে আজ আমি এসেছিলাম ঠাকুরমশাইয়ের থেকে কয়েকটা জিনিস জানবো বলে। আর ও যদি ঠাকুরমশাইকে এভাবেই খেপিয়ে দেয় তাহলে তো একেবারেই সম্ভবপর হবে না। তাই থামানোর অভিপ্রায় তর্কাতর্কিটা লাগলো। তবে এরপরে আরো কিছু নিয়ে বিষয়বস্তু তর্কাতর্কিটা এগোবে তার আগেই ঠাকুরমশাই এবার আমাদের দুজনকে থামিয়ে দিয়ে বললেন, আচ্ছা কিশোরী, বলো, কি জানতে চাও তুমি? ভূতের অস্তিত্ব সত্যি আছে কিনা। আচ্ছা, মৃত্যুর পরেই যে মানুষ ভূত হয়, এই ধারণাটারই বা উৎপত্তি হলো কি করে, এগুলোই জানতে চাই। আপনি তো নিজেই ভূত ধরে বেড়ান, তাই আপনাকেই প্রশ্নটা করলাম। হুম, প্রথমত, ভূতের অস্তিত্ব আছে। শুধু আমি বলছি বলেই নয়, তোমরা যাকে ভূত বলো তাকে আমরা বলি আত্মা। এবার এই আত্মা হচ্ছে আমাদের মধ্যেকার জীবনী শক্তি, যাকে আমাদের একটি ধনাত্মক শক্তিরূপেও বর্ণনা করা যায়। এবার ধরো, আমি তোমাদের সঙ্গে কথা বলছি। এবার এই কথা বলতে বলতে যদি আমি মারা যাই, তখন কি হবে? আমার আত্মার কি হবে? মৃত্যুর মধ্যে দিয়েই মূলত আত্মা দেহত্যাগ করে, এবং জীবাত্মা তো অবিনশ্বর। আবার তোমার আমার শরীরটাকে দেখতে পারলেও সেই আত্মাটিকে কিন্তু তুমি দেখতে পাবে না, কিন্তু আমার আত্মাটি কিন্তু রয়ে যাবে। এবার তোমরাই বলো, তোমাদের কি মনে হয়, আমি শরীর ত্যাগ করলেও কখনো তোমাদের ক্ষতি করব? ঠাকুরমশাইয়ের এমন অকপট উক্তি শুনে আমরা দুজনেই প্রায় একে অপরের মুখের দিকে একবার তাকিয়ে ঠাকুরমশাইয়ের মুখের দিকেই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ আগেই আমরা দুজনে যেভাবে লড়ছিলাম, তারপর দুজনেরই এভাবে শান্ত হয়ে যাওয়া দেখে ঠাকুরমশাই যেন ভীষণ আমোদ অনুভব করলেন। হো হো করে হেসে উঠলেন। আবারও কিছুটা রসিকতা করেই বললেন, তাই যে মানিক জোড়, কিছুক্ষণ আগেই তো একে অপরের বিরুদ্ধে এত অভিযোগ করলে, এখন যে দুজনেই দুজনের মুখ চড়াচড়ি করলে। আচ্ছা, বাদ দাও। তোমরা এটা বলো যে, তোমাদের কি মনে হয়, আমার আত্মা কখনো তোমাদের কোনো ক্ষতি করতে পারে? আমরা দুজনেই প্রায় একসঙ্গেই বলে উঠলাম, সেটা কি করে সম্ভব ঠাকুরমশাই? আর তাছাড়া আপনি এখানে এভাবে জীবিত অবস্থায় বসে থাকতে থাকতে এমন আত্মার কথা বলছেনই বা কেন? বলছি, তার কারণ আছে। আসলে কিশোরী যে প্রশ্নটি আমাকে করেছে, তার জন্যও এত কথা বলা। আসলে সাধারণভাবে যে মৃত্যুগুলো হয়, তাদের আত্মা অবিনশ্বর হলেও তারা কারোর ক্ষতি করে না। তবে কখনো কখনো জীবিত মানুষের সামনে তারা আকার ধারণ করে। অবশ্য এটি কিন্তু পুরাণ ভিত্তিক একটি আদি ভৌতিক বা অতিলৌকিক জনবিশ্বাস মাত্র। তবে আমি এই জনবিশ্বাসে বিশ্বাসী। আর এই আত্মারই আরও একটি বিশেষণ হলো প্রেতাত্মা। ঘুরিয়ে বলতে গেলে মৃত ব্যক্তির প্রেরিত আত্মাকেই প্রেতাত্মা হিসাবে বোঝানো হয়েছে। আপনি যেই গল্পগুলি আমাদের শুনিয়েছেন, সেখানেও তো আপনি বহু আত্মার কথাও বলেছেন, যারা ফিরে এসেছে, যারা ক্ষতি করতে চেয়েছে। কিন্তু আপনি এখন আবার বললেন যে
আত্মা ক্ষতি করে না, আত্মা অবিনশ্বর। এক্ষেত্রে আপনার দুটো মতবাদ তো একে অপরের বিপরীত ধর্মী রূপ ধারণ করেছে ঠাকুর মশাই। তাহলে আপনি বলে দিন, আপনার কোন কথাটিকে সত্য মানব আর কোন কথাটিকে অসত্য। আমি যদি বলি দুটোই সত্য, দেখো, আমাদের লোকবিশ্বাস এবং প্রামাণ্যের উপর ভিত্তি করেই বলছি। কোনো ব্যক্তির যদি হত্যা বা অপমৃত্যু ঘটে, এই ধরো যেমন সড়ক দুর্ঘটনা, আত্মহত্যা ইত্যাদি এমন কিছু হয়, তবে মৃত্যুর পরে তারা তাদের হত্যার প্রতিশোধের জন্য প্রেতাত্মা হয়ে ফিরে আসে। আর এই ধরনের কাহিনী তোমরা শুনেছ। তাই দেখতে গেলে দুটি অভিমতই সত্য। তবে এক্ষেত্রে কিশোরী, তোমাকে একটা কথা বলি। এই যে তুমি বললে আমি ভূত ধরে বেড়াই, এটা কিন্তু একেবারেই সত্য নয়। আমি তো ওঝা নই যে লোক ঠকিয়ে, ভেলকি দেখিয়ে অর্থোপার্জন পন্থা হিসেবে ঝোলায় করে ভূত ধরে ঘুরব। আমার কখনোই এই ধরনের নিম্নমার্গীয় চিন্তা মাথায় আসেনি। তাই সব সাধক যে ভণ্ড, এই কথা তুমি কিন্তু বলতে পারো না। হ্যাঁ, আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম, ঠাকুরমশাইকে চটিয়ে দেওয়া। আর কিশোরী এই কাজটি করতে একেবারেই সিদ্ধ হস্ত। কি বলবো বুঝতে না পেরে আমি এবার ঠাকুরমশাইয়ের সামনে হাত জোর করে বললাম, ঠাকুরমশাই, আপনি চড়বেন না। আপনি তো জানেনই কিশোরী এমনই স্বভাবের। আর কিশোরী, তোমাকেও বলি আরে, তুমি তো সব জানো, তারপর যে কেন এমন ছেলে মানুষই করো তুমি। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি না হয় অন্যায় করেছি, আমার ভুল হয়েছে ঠাকুর মশাই, আমাকে ক্ষমা করে দেবেন দয়া করে। আমি আপনাকে অপমান করার জন্য কিছু বলিনি, আমি তো এমনি এরকম বলে থাকি, তাই আজকেও বলে ফেলেছি, আপনি কিছু মনে করবেন না। অতঃপর আমি এবং কিশোরী দুজনেই অপরাধীর মতন মুখ করে বসে রইলাম ঠাকুরমশাইয়ের সামনে। বেশ কিছুক্ষণ পরে দেখলাম ঠাকুরমশাই আমাদের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছেন। ওনার দিকে তাকাতেই এবার আমাদেরকে দেখে হো হো করে হেসে উঠলেন। তারপর আমাদের দুজনকেই উদ্দেশ্য করে বললেন, হা 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 হা। আরে বাবা, তোমাদের অত ক্ষমা টমা চাইতে হবে না। তুমি আমাকে একটা ভুল বিষয়কে কেন্দ্র বলেছ, আমি শুধু তোমাদের ভুলটা শুধরে দিয়েছি, ব্যাস। এর ঊর্ধ্বে আর কিছুই নয়। হ্যাঁ, আমিও সব কিছু মনে টনে করি না। যদি তাই হয়ে থাকে তবে একটি গল্প শোনান দেখি, ভূত দেখার গল্প। ভূত দেখার গল্প? আচ্ছা, ভাবতে দাও দেখি একটু। আমি এবং কিশোরী এরপর অপেক্ষা করতে থাকলাম ঠাকুরমশাইয়ের মুখ থেকে কোনো অভূতপূর্ব ভৌতিক কাহিনী শোনার জন্য। আচ্ছা শোনো তবে, এ কিন্তু ঠিক কাহিনী নয়, ঘটনা বলতে পারো। কিন্তু এই ঘটনা তোমাদেরকেও ভাবতে বাধ্য করবে যে সত্যি এই ঘটনার শেষটা কি এমনই হওয়ার ছিল। তবে তার আগে চারিকে আরেক পেয়ালা করে চা দিয়ে যেতে বলি আমি। রসো, চারিমা, ও চারিমা, আমাকে আর তোর কাকা বাবুদের আর এক পেয়ালা করে চা দিয়ে যা না মা। কিশোরীর দিকে না তাকালেও স্পষ্ট বুঝতে পারলাম আমার মতন ওরও একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভেতর থেকে। ঠাকুরমশাই যে আমাদের দুজনকে ভুল বোঝেননি, ভুল প্রতিপন্ন করেননি, এই যেন আমাদের জন্য যথেষ্ট পাও। তখন আমার বয়স অনেক কম, সেই সময়ের ঘটনা। তবে বিবাহ হয়ে গেছে, চারিও হয়ে গেছে, স্ত্রী সন্তান নিয়ে ভরা সংসার। দাম্পত্যের সুখ রন্ধ্রে রন্ধ্রে অনুভব করছি। এমন একদিন হঠাৎই আমার পুরনো বন্ধুর বাড়িতে আমার সস্ত্রীক নিমন্ত্রণ পড়ল। চারিমা ছোট থাকায় তোমাদের বউঠান যেতে নিরাজি হলেন। তার উপর আবার শীতকাল, হঠাৎ কোথাও গেলে ঠান্ডা লাগবে কি জ্বরজারি হবে, তাই তিনি যেতে চাইলেন না। এদিকে নিমন্ত্রণ রক্ষা করতে না গেলেই নয়, তাই আমি একাই চললাম তার বাড়ির নিমন্ত্রণ রক্ষা করতে। ঠিক সময়ে পৌঁছেও গেলাম। তোমাদের বউঠান সেখানে না যাওয়ায় আমার সেই বন্ধুটি একটু দুঃখ প্রকাশ করলো বটে, তবে তাকে সমস্ত ঘটনা বুঝিয়ে বলতে সে অবস্থার গুরুত্ব বুঝল। সেই রাত্রে আমার আর ফেরা হলো না, তার বাড়িতেই রাত্রি যাপন করব বলে স্থির করলাম। সন্ধ্যার আসরে চা এবং
তেলে ভাজার সঙ্গে বেশ ভালো আসর জমল। টুকটাক কথাবার্তা, গ্রামীণ আলোচনা এসবের পরেই সেখানে উঠল ভূতের অস্তিত্ব আলোচনা। আমার বন্ধু ভবানীচরণ এবং তার আরও কয়েকজন বন্ধু সেখানে উপস্থিত ছিলেন। তারাও অবশ্য প্রত্যেকেই ভূতে বিশ্বাস করেন এবং এক বাক্যে ভূতের যে অস্তিত্ব আছে তার স্বীকারও করে নিলেন। কিন্তু আমার বন্ধুর ভাই রায়চরণ, সে ভূতের অস্তিত্ব নিয়ে আলোচনায় বেঁকে বসল। তার মতে সেই সব জিনিসের অস্তিত্ব নেই, সেই সব জিনিস নিয়ে আলোচনাটা করে হবেই বাকি। ওর গাঁজাঘুরি গল্প রয়েছে ছড়ানো ছিটানো কয়েকটা। এই গল্পগুলির ওপর ভিত্তি করে কখনোই মেনে নেওয়া যায় না যে ভূতের অস্তিত্ব রয়েছে। তার চেয়ে বরং তোমরা দর্শন নিয়ে আলোচনা করো। বড় মজাদার বিষয় কিন্তু এই দর্শন নিয়ে আলোচনা করা। তারপর সেই আসরের মধ্যে থাকা প্রফুল্লচন্দ্র রায়চরণের বক্তব্যের বিরোধিতা করে বলল, শুধু যে কয়েকটা গাল গল্পের দ্বারাই ভূতের অস্তিত্ব রয়েছে এমনটা প্রমাণিত হয়নি, কিন্তু তাকে অনুভব করা গেছে। আর তুমি তো অবশ্যই এই কথা মানবে রাই, যা রটে তার কতকটা তো বটেই। আমি কখনো এমনটা অনুভব করিনি, তাই আমি এইসব বিষয়ে বিশ্বাস করি না। আপনাদের এই আলোচনায় থাকার আর কোনো আবশ্যিকতা আছে বলে তো আমার মনে হচ্ছে না। তাহলে উঠি, প্রত্যেকের কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের এই আসরে উপস্থিত থাকতে না পারার জন্য দুঃখিত। গল্পের আসর ত্যাগ করার জন্য সকলের থেকে অনুমতি চেয়ে রায়চরণ সেই বৈঠকখানার ঘর থেকে বেরিয়ে চলে গেল। তবে এতে আসনের খুব একটা হেলদোল হলো না। সকলেই আবারও মেতে উঠল ভৌত বিষয়ক আলোচনায়। তো এমনভাবেই সবকিছু চলছিল, হঠাৎ করেই ভবানীচরণ বলে উঠল, এখানে উপস্থিত প্রত্যেককেই আমি কিছু জানাতে চাই। হয়তো আরও আগে জানালেই ভালো হতো, তবে সে সুযোগ বা বলার সে পরিস্থিতি আমি এর আগে পাইনি, কাজেই বলাও হয়নি। আর তারানাথ, তোমাকেও কিন্তু এখানে ডেকে নিয়ে আসার পেছনে এক উদ্দেশ্য রয়েছে, যা উক্ত ঘটনার সঙ্গে সম্পর্কিত। ওনার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, তবে সেভাবে তা প্রকাশ করলাম না। তিনি বলতে শুরু করলেন, বেশ কিছুদিন পূর্বে আমাদের এখানে এক অঘরী সাধক এসেছিলেন। কামরূপ অঞ্চলে তার বাস। মা কামাখ্যা এবং বুড়ো শিবের পূজার্চনা করেন তিনি। এ পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, তবে হঠাৎ করেই একদিন। আরে তুমি তো সেই অঘরীর কথা এর আগেই আমাদেরকে বলেছিলে ভবানীচরণ। আবার নতুন করে কি শুনবো বলো তো তার কথা? তার চেয়ে বরং আমরা সকলেই আমাদের বৌঠানের হাতের গরম গরম পিঠে পায়েস খেয়ে উদরপূর্তি করে যে যা নিজের বাসভবনে যাই, সেই ভালো। দেখো, রাতও বাড়ছে, শীতটাও কেমন জমিয়ে পড়ছে। মোহন ক্রান্তির কথায় ভবানীচরণের আর যে 2-3 জন বন্ধু সেখানে উপস্থিত ছিল, তারা প্রত্যেকেই সহমত জানালেন। তারা উঠে গেলেন তাদের সঙ্গে। ভবানীচরণও এগিয়ে গেলেন তাদেরকে ওই নির্দিষ্ট জায়গায় বসানোর জন্য। আমাকেও অবশ্য তাদের সঙ্গেই যেতে হলো। তবে আমার সেই মুহূর্তে পিঠে পায়েস খাওয়ার থেকেও সেই অঘরীর গল্প শোনার জন্যই বেশি উত্তেজনা অনুভূত হলো। তবে যেহেতু সেই মুহূর্তে সবাই অন্য কথা বলল, তাই আমাকেও তাদের সঙ্গে সহমত পোষণ করতে হলো। তবে আমি অপেক্ষায় থাকলাম কখন ভবানীচরণকে আমি একা পাব। আমি ওর থেকে জানতে পারবো ঠিক কি কি ঘটনা ঘটেছিল। সেই ঘটনা বলতে গিয়েও সে বলতে পারল না। তবে পিঠে পায়েস খাওয়ার মুহূর্তে একবার ভবানীচরণের সঙ্গে আমার চোখাচোখি হয়েছিল। তবে তার চোখের দৃষ্টিতে তখন এমন কিছু আমি দেখেছিলাম যা ভারী অদ্ভুত ছিল। এমন কিছু একটা ছিল যা তাকে দাঁড়িয়ে বেড়াচ্ছিল, যার ফলে সে কিছুটা হলেও ভয়ার্থ ছিল। সেই সময় আর কোনো কথা হলো না। এক রাশ অস্বস্তি নিয়ে শুতে যাব, ঠিক তার পূর্ব মুহূর্তে ভবানীচরণ এলো আমার কক্ষে। প্রথমে এসে সে কুশল বিনিময় করল, যা একেবারেই অপ্রয়োজনীয় ছিল সেই মুহূর্তের জন্য। তারপর সে
আমতা আমতা করে বলতে শুরু করলো। এত রাতে তোমাকে কষ্ট দিচ্ছি তারানাথ, এর জন্য আমি সত্যিই দুঃখিত। তবে বিশ্বাস করো, তোমাকে এ কথা না বলতে পারলে আমি নিজে একেবারে শেষ হয়ে যাব। আমি যে আর পারছি না এই মানসিক যন্ত্রণাকে সহ্য করতে। এই মানসিক যন্ত্রণাকে বহন করে নিয়ে যেতে আমি আর পারছি না। প্রথমত এক অঘরী এবং দ্বিতীয়ত এই মানসিক যন্ত্রণা, দুটো বিষয় যে একে অপরের সঙ্গে সংযুক্ত তা বুঝতে পারলেও ঠিক কিভাবে সংযুক্ত আমার কাছে তখনও স্পষ্ট নয় তা। তাই আমি এবার তাকে সান্ত্বনা দেবার ভঙ্গিতে বললাম, আহা, বন্ধুর কাছে ক্ষমা প্রার্থনা করছো কেন ভবানীচরণ? বন্ধু হয়ে যদি বন্ধুর দুঃখ কমাতে না পারি তবে সে বন্ধুত্বের দাম আর কি বলো তো? এই মুহূর্তে আমি যদি তোমার কষ্টটাকে লাঘব করতে না পারি তবে আমি নিজেও যে একজন বন্ধু হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবো না। সর্বোপরি অন্তর থেকে আমি নিজেও নিজেকে সান্ত্বনা দিতে পারবো না। আমার অনেকক্ষণ ধরেই তোমাকে মনে হয়েছে যে তুমি কোনো একটি বিষয় নিয়ে অত্যন্ত জটিল কোনো সমস্যার মধ্যে রয়েছো, যার ছাপ তোমার চোখে মুখে স্পষ্ট। তুমি আমাকে নিশ্চিন্তে সেই সকল কথা জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাকে সেই জটিল সমস্যা থেকে বের করে নিয়ে আসতে। আমিও জানতাম তারানাথ, এই কার্য তুমি ছাড়া আর কেউ পারবে না। আর এই ঘটনা এতই গভীর এবং ব্যক্তিগত যে এই ঘটনার কথা, এই ঘটনার স্বরূপ সকলের সামনে ব্যক্ত করাও বাঞ্ছনীয় নয়। যেই রাইচরণকে, আমার ভাইকে আমি সকল কথা বলি, সেই ভাইকেও আমি কোনো কথা স্পষ্ট করে বলতে পারিনি। আমার ভাই রাইচরণ যে বড্ড বেশি বাস্তববাদী, সে যে প্রমাণ ছাড়া কোনো কিচ্ছু বিশ্বাস করবে না। কিন্তু যে ঘটনা ঘটেছে সেই ঘটনার কোনো প্রমাণ আমার কাছে নেই। সেই ঘটনাকে আমি ঠিক কিভাবে ব্যক্ত করব, কিভাবে সকলের সামনে তুলে ধরব, তার কোনো বাহ্যিক লক্ষণ আমার জানা নেই। আর ঠিক এই কারণেই বিগত 1 মাস যাবৎ আমি মানসিকভাবে বিপর্যস্ত হলেও ভেঙে পড়ল তার কোনো আভাস আমি কারোর উপরে আসতে দিইনি। কিন্তু আর যে সহ্য করা যায় না, আর যে আমি নিজেকে সংবরণ করতে পারছিলাম না, তাই বাধ্য হয়েই আমি তোমাকে ডেকে পাঠালাম। এই মুহূর্তে যদি আমাকে কেউ বাঁচাতে পারে তা কেবলমাত্র তুমি তারানাথ, তা কেবলমাত্র তুমি। আর আমার এই বিশ্বাস বড়ই দৃঢ় তোমার প্রতি। তাই বলছি বন্ধু, এই বিপদ থেকে দয়া করে তুমি আমাকে রক্ষা করো। তুমি এত ভেঙে পড়ো না ভবানীচরণ, আগাম এতটা ভেঙে পড়ো না। যা ঘটনা ঘটেছে তার সমস্ত ব্যাখ্যা তুমি আমার সামনে খুলে বলো। আমি যতটা পারবো তোমাকে এই সমস্যা থেকে উদ্ধার করব, পরিত্রাণ দেওয়ার চেষ্টা করব, তোমাকে তোমার এই মানসিক যন্ত্রণা থেকে উদ্ধার করব। তাহলে শোনো, 1 বছর আগেকার ঘটনা। আমার তখন সদ্য মাতৃবিয়োগ হয়েছে। সবকিছু স্বাভাবিকভাবে চলছিল, কিন্তু ঘটনা শুরু হয় কৌশিকী অমাবস্যার পর থেকে। তুমি তো জানোই, এককালে আমাদের পরিবারের জমিদারি ছিল এই গ্রামে। তবে সেদিনও গেছে আর জমিদারিও গেছে। তবে এই বাড়ি এবং এই অবক্ষিত আভিজাত্যের বিন্যাস আজও রয়ে গেছে। তবে এই হয়েছে আমার কাল। ঠিক এই আভিজাত্য রক্ষা করতে গিয়েই আমি আমার পরিবার সহ সম্পূর্ণ গ্রামে ডেকে এনেছি এক ঘোর অশনি সংকেতকে। মূলত সেদিন গ্রামের পাশে কিছু একটা পুজো থাকায় তোমাদের বৌঠান সহ বাড়ির সকল মেয়েরা গিয়েছিল সেখানে। কয়েকজন ঝি চাকর ছাড়া বাড়িতে আমার সঙ্গে আর বিশেষ কেউই ছিল না। দ্বীপ্রহরের আহার শেষে মাছ ধরতে বসেছিলাম বাড়ির খিড়কির পুকুরে। সেই সময় শুনলাম কেউ একজন অত্যন্ত ভারী কণ্ঠে আমাকে ডাকছেন। পিছনে ফিরতেই দেখি শরীরে ধুনি মাখা অবস্থায় এবং একটি মাত্র রক্তিম উত্তরীয় গায়ে জড়িয়ে আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন একজন অঘরী। প্রথমটায় আমি কিছুই বলি না, তারপর তাকে প্রণাম করি। অতঃপর তিনি আমায় যা জানান তা শুনে আমি প্রথমটা বড়ই কৌতুক প্রকাশ করি। তিনি বলেন, আসন্ন 6 মাসের মধ্যে গ্রাম নাকি উজাড় হয়ে যাবে, আমার পরিবারে মৃত্যুযোগ লাগবে, আর এর কারণ নাকি কেবলমাত্র আমার পূর্বপুরুষের কোনো এক হঠকারী সিদ্ধান্ত। পূর্বে করা কোনো এক পাপের ফলেই নাকি এই সমস্ত কিছু হবে।
তবে তার এই কথা শুনে যখন আমি কৌতুক প্রকাশ করেছিলাম, তার চোখের ভাষায় যে পরিবর্তন আমি দেখেছি তা সত্যি আমার সর্বশরীর ভয়ে কাঁপিয়ে দিয়েছিল। তবে এর পরের ঘটনা আরও অস্বাভাবিক। সেই অঘরী চলে যায়, কিন্তু তারপরেই শুরু হয় আসল ঘটনা। মাস 2 সবকিছু স্বাভাবিক চললেও তারপরে একদিন রাত্রে আমি হঠাৎ করে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখি আমার সম্পূর্ণ গ্রামে হাহাকার লেগেছে। কোনো এক অজানা রোগে আমার গ্রাম উজাড় হয়ে গিয়েছে। গ্রামের প্রত্যেকটা মানুষ ধীরে ধীরে মৃত্যুকে আলিঙ্গন করে নিচ্ছে। তাদের সেই আর্তচিৎকারে আমি লাফিয়ে উঠি। স্বপ্ন ভেঙে যায়, তবে সেই বীভৎস দৃশ্যের রেশ আমার রয়ে যায়। জানলা দিয়ে বাইরে তাকাতেই দেখি পূবাকাশে রক্তিম আভা, ভোরের আলো তখন ফুটতে শুরু করেছে সবে। ভয়টা আরো চেপে ধরে আমাকে। ভোরবেলা এমন স্বপ্ন, কেমন যেন মন খারাপ হয়ে যায়। মাথার মধ্যে দৃঢ়ভাবে চেপে বসে যে হয়তো সত্যি গ্রামে কোনো একটা অঘটন ঘটতে চলেছে। আর তারপরেই শোনা যায় আমাদের গ্রামে নাকি কোনো এক অজানা রোগের প্রাদুর্ভাব ঘটেছে। ছুটে যাই রোগীদের দেখতে, কিন্তু ততক্ষণে সব শেষ। আর তারপর 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 কি ভবানীচরণ? ভেবেছিলাম হয়তো 2-1 জনের ক্ষেত্রে এমনটা হচ্ছে, কিন্তু হঠাৎ করেই শুনতে পেলাম যে চণ্ডালপাড়ায় ছেয়ে গেছে এই রোগ। বেশ কয়েকজন এই রোগে গুরুতরভাবে অসুস্থ। তাদের সঙ্গে যখন যোগাযোগের চেষ্টা করলাম, তখন তাদেরকে দেখতে গিয়ে যা দেখলাম তা অনেকটা এমন যে তারা যেন মৃত্যুর কোলে মূর্ছিত হওয়ার জন্যই অপেক্ষা করছে। জানার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম, কিন্তু বিশ্বাস করো তারানাথ, কোনো উপায় চোখে দেখলাম না। ফিরে আসলাম, আর তার কয়েকদিন পরেই জানতে পারলাম যে আরও এক ভয়ঙ্কর ঘটনা এসে গিয়েছে। যারা মারা গিয়েছে তাদের দাহ কার্য করতে শ্মশানে নিয়ে যাওয়া হলেও সেখানে ঘটেছে এক বিপজ্জনক ঘটনা। কিন্তু ভবানীচরণ, তোমার কথা মতো তাহলে তো গ্রামের অবস্থা অস্বাভাবিক হতো, কিন্তু তেমন তো কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে না। তোমার ভাই এবং তোমার যে বন্ধুরা এসেছিল তারাও তো তেমন কোনো একটা অভিব্যক্তি প্রকাশ করলো না। না তারানাথ, সবকিছু দেখে স্বাভাবিক মনে হলেও কিছুই আর এই মুহূর্তে স্বাভাবিক নেই। রাইচরণ কলকাতা থেকে পড়াশোনা করে, আর এই গ্রাম সম্পর্কে এত হিসেব নিকেশ করবার অবকাশ তার থাকে না। আর কিছুক্ষণ আগে তুমি যাদের এই আমার বন্ধু স্থানীয় হিসেবে এখানে দেখলে, তারাও খুব একটা এই গ্রামের একেবারে প্রান্তীয় বর্গের বা নিচের শ্রেণীর জাতিদের খুব একটা কথা ভাবে না। তার উপর ওদের মধ্যে 2 জন থাকে আমার পাশের গ্রামে, আর একজন ঠিক তোমার মতন আমার নিমন্ত্রণ রক্ষা করতে এখানে এসেছে। তাই তাদেরকে এর পূর্বে সেই অঘরীর এই গ্রামে আসার খবর জানানো হলেও বাকি কোনো তথ্য জানানো সম্ভব হয়নি। আর আমার মনে হয় তুমিও এটাই স্বীকার করবে, কিছু ঘটনার গুরুত্ব এমন থাকে যা লঘু ভাবধারার মানুষদের সামনে প্রকাশ করা বোকামিরই সমান হয়। তার কথায় কিছু একটা অসঙ্গতি আমি অনুভব করতে পারছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না ভবানীচরণ এমন অসংলগ্ন অবাস্তবিক কথা কেন বলছে। তবে শ্মশানের ঘটনাও জানার আবশ্যকতা আছে বলেই আমার মনে হয়, এবং আমি ভবানীচরণকে প্রশ্ন করি, আচ্ছা তুমি বললে শ্মশানেও নাকি কিছু অপ্রাসঙ্গিক ঘটনা ঘটছে। যদি সেই অপ্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে আমাকে কিছু জানাতে, তাহলে বিষয়টি বুঝতে আমার আরো সুবিধা হতো। দাহ কার্যের জন্য শ্মশান ভূমিতে মৃতদেহ নিয়ে যাওয়া হলে হঠাৎ করেই সেখানে এক বিশ্রী দুর্গন্ধের প্রাদুর্ভাব ঘটে। সারা গ্রামে কোথাও কোনো ঝড় বাতাস কিছু না থাকলেও মৃতদেহ নিয়ে শ্মশানের সীমানায় প্রবেশ করার সাথে সাথেই সেখানে অত্যন্ত জোরে বাতাস বইতে শুরু করে। সাথে সাথেই বাতাসের সঙ্গে ভেসে বেড়ায় কোনো এক অদৃশ্য শিকারী হিলহিলে হাসির শব্দ। সব মিলিয়ে এই সব যাত্রীরা যখন মৃতদেহ ত্যাগ করে শ্মশানের সীমানা ছাড়িয়ে পালাবার চেষ্টা করে, তখন কোনো এক অজ্ঞাত কারণে তারা সবাই জ্ঞান হারায়, এবং পরে যখন তাদের চেতনা ফিরে আসে তারা প্রত্যেকেই নিজেদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন লক্ষ্য করে। এবং সেই সাথেই সবথেকে ভয়ঙ্কর যে ঘটনা তারা চোখের সামনে দেখে তা হলো মৃতদেহ থেকে
কেউ যেন অত্যন্ত হিংস্রতায় মাংস খুবলে খেয়েছে। তাদের মতে সেই হাসির শব্দ আর কারো নয়, সব খাকি রাক্ষসের। এতে ভয় পাওয়ার কি আছে? হতেই তো পারে হিংস্র কোনো জন্তুর আক্রমণ। তুমি এক কাজ করো, পাহারা বসাও অথবা লাঠিয়াল লাগাও, তাহলেই দেখবে স্পষ্টভাবে সত্যিটা সামনে আসবে। না তারানাথ, তেমনটা নয়। তুমি কি ভাবছো আমি কোনো রকম ব্যবস্থা না করেই তোমাকে এখানে আসার জন্য নিমন্ত্রণ দিয়েছি? বিষয় অতীব গুরুতর। বন্য জন্তুর আক্রমণ হয়েছে এ কথা যদি আমি ধরেও নিই, তবু তুমি অস্বীকার করতে পারবে কি যে সব যাত্রীদের দেহে সেই অদ্ভুত আঘাতের চিহ্ন কোথা থেকে এলো? বাতাসের আড়ালে থাকা সেই হিলহিলে হাসির শব্দের উপস্থিতি সম্পর্কে? না তারানাথ, কিছু তো একটা অসংলগ্ন ঘটছেই আমার এই শান্ত স্নিগ্ধ গ্রামটাতে। ভবানীচরণ আমাকে আরো কিছু হয়তো বলতো, কিন্তু তার আগেই হঠাৎ করে একটি লোকের চিৎকার শোনা গেল বাইরের উঠোন হতে। ভবানীচরণ দ্রুত সেদিকে বেরিয়ে গেল। আমিও তার সাথে সাথেই বেরিয়ে গিয়েছিলাম বাইরে। সামনে একটি লোক দাঁড়িয়ে রয়েছে, তার চোখে মুখে লেগে রয়েছে অত্যন্ত ভয়ার্থ একটি দৃষ্টি। ইতিমধ্যেই ভবানীচরণের বাড়ির বাকি সদস্যরাও দু একজন উঠে বেরিয়ে এসেছে বাইরে। সেই লোকটি প্রায় কাঁদতে কাঁদতে আমাদের সামনে হাত জোড় করে বলল, বাবু, বাবু, এ কি দেখলাম বাবু? করালিকে খুঁজতে গিয়েছিলাম বাবু, সেই সকালে সে বেরিয়েছে। সন্ধে হলেও সে ঘরে ফিরে না আসায় আমি আর পাঁচু ওকে খুঁজতে গিয়েছিলাম। সারা গ্রাম তন্ন তন্ন করে খোঁজার পরেও করালিকে আমরা কোথাও খুঁজে পাই না বাবু। অতঃপর পাঁচুর যুক্তিতে আমি শ্মশানের দিকে ওর সঙ্গে যাই, আর ওখানে এগিয়ে যাওয়ার পর্যায়ে দেখি। আহ দীনেশ, এত ঘুরিয়ে কথা বলো না। কি হয়েছে সত্যি সত্যি বলো দেখি। বাবু, বাবু, যা দেখেছি তা নিজের চোখে দেখেছি, কিন্তু তা যে এখনো বিশ্বাস করতে পারছি না বাবু। এমনটাও যে ঘটতে পারে তা তো বিশ্বাসই হয় না বাবু, তো বিশ্বাসই হয় না। আপনি শান্ত হন সবার প্রথমে, তারপরে বলুন কি হয়েছে, আপনি কি দেখেছেন। দেখুন, আপনি কি দেখেছেন সেটা যদি স্পষ্ট করে না বলেন, তাহলে আমরা বুঝবো কি করে যে আপনি কি বিষয় নিয়ে আতঙ্কিত হয়ে রয়েছেন। তাই আপনাকে অনুরোধ করছি, শান্ত হয়ে যা দেখেছেন তা সবিস্তারে ব্যাখ্যা করুন। আমি দেখলাম আমার করালিকে একটা বড় কালো ধোঁয়ার কুণ্ডলী শূন্যে তুলে তার শরীর থেকে রক্ত মাংস খুবলে খাচ্ছে বাবু। গ্রামের কোথাও এক ফোঁটা বাতাস না বইলেও শ্মশানের ওই জায়গায় চারপাশ থেকে এক বৃহৎ ঝড়ের প্রবাহ বয়ে চলেছে, সেই সাথে আষ্টে দুর্গন্ধ। করালির নাম ধরে ডেকে উঠতেই সেই বৃহৎ ধোঁয়ার কুণ্ডলী স্থির হয়ে যায়। করালির শরীরটাকে ছুঁড়ে ফেলে আমার সামনে নিচে, এবং সাথে সাথে এবার সেই অন্ধকার কালো কুণ্ডলী আমার চারপাশে বৃত্তাকারে ঘুরতে থাকে। পাঁচুকে ছিটকে ফেলে দেয় দূরে, আর তারপরে শোনা যায় একটা বিকট হাসির শব্দ, যেন কোনো দৈত্যী আমাদেরকে আবর্তন করে চলেছে বিকট শব্দে। আর সেই সাথে শোনা গেল সেই অন্ধকার কুণ্ডলীর আড়ালে থাকা বিভীষিকার হুঙ্কার। সে বিকট সুরে আমাদেরকে উদ্দেশ্য করে বলল, আমরা যেন এই গ্রাম ছেড়ে চলে যাই, নয়তো সকলে মরবে বাবু, সকলে মরবে। বাবু, বাবু, আমরা এখন আপনাকে এই গ্রামের কর্তা মানি বাবু। এই বিপদে আপনি যদি আমাদের রক্ষা না করেন তাহলে কে করবে বাবু? হ্যাঁ, এমনিতেই দলিত পাড়ায় কান পাতলে শ্মশানকে নিয়ে কম কথা শোনা যায় না। আর আগের সপ্তাহেও দলিত পাড়ার একটি বউ মরেছে, আর সেই আগের মতোই একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। আমরা এতদিন কেউ এই বিভীষিকাকে প্রত্যক্ষ করিনি বাবু, কোনো অশরীরীকেও চোখে দেখিনি। তবে আজ যা দেখেছি
তারপর আর সবকিছুকে অস্বীকার করি কেমন করে? হ্যাঁ? আমি যে পাঁচুকে ওর মা আগলে ধরেছে বুকে, আর আমি ঘরে বসে থাকতে পারলাম না বাবু। গ্রামের আর কোনো ক্ষতি হোক আমি চাই না বাবু, তাই জন্যই আপনার কাছে এখানে এলাম বাবু। আপনি উপায় বাতলে দিন বাবু, আপনি উপায় বাতলে দিন। কিছুটা হয়তো আমি আন্দাজ করতে পারছিলাম, তবে আমার আন্দাজ যথার্থই সত্য কিনা তার জন্য আমাকে কিছুক্ষণ ধ্যানস্থ হতে হলো। যদি এই গ্রামে সত্যিই কোনো অশরীরী উপস্থিতি লক্ষ্য করা যায়, তবে তাকে কিভাবে গ্রাম থেকে বিতাড়িত করতে হবে বা কিভাবে তার থেকে পরিত্রাণ পাওয়া যাবে, সেই নিয়েও কিছুটা আত্মস্থ হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করলাম। তবে সেই মুহূর্তে সেই বৃদ্ধকে সেই কথা জানানোটা মূর্খামি। এমনিতেই সে অত্যন্ত ভয়ার্ত অবস্থায় রয়েছে, তার উপর যদি তাকে এই বিষয়ের গভীরতা সম্পর্কে জানানোর চেষ্টা করি তাহলে সে আরও ভয় পেয়ে যাবে, এবং একথা যদি গ্রামে একবার রটিত হয় তাহলে হয়তোবা ভবানীচরণের জন্য সুখকর হবে না। তাই সেই মুহূর্তে আমি তাকে অত্যন্ত শান্ত এবং নরম স্বরেই বললাম, আপনি হয়তো যা বলছেন তা আপনার বিশ্বাস থেকেই বলছেন, আপনি যা দেখেছেন তার ভিত্তিতেই বলছেন। আপনার বিশ্বাসকেই আমরা সম্মান জানাই, তবে আমি ভবানীচরণের হয়ে আপনার কাছে হাত জোড় করে অনুরোধ জানাচ্ছি, আপনি এখন নিজের ঘরে ফিরে যান। আমি নিজে ভবানীচরণের সঙ্গে কথা বলে এই অবস্থায় একটি সঠিক দিক অন্বেষণের চেষ্টা করব। আপাতত আপনার এবং গ্রামবাসী কারোরই রাতের অন্ধকারে কিন্তু বাইরে বের হওয়াটা কুশলজনক নয়, তাই আপনি এখন ফিরে যান। আমার কথা শুনে ভবানীচরণ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তার মনের অবস্থা সেই মুহূর্তে আমি অনুভব করতে পারছিলাম, তবে আমার দৃষ্টি তখন অন্যদিকে স্থির। বারান্দার কোণায় দাঁড়িয়ে থাকা রায়চরণের চোখের দিকে তাকিয়েই মাথা আমি নামিয়ে নিয়েছিলাম। তার চোখের দিকে তাকাতেই দেখেছিলাম সে কটমট করে তাকিয়ে আছে আমারই দিকে। অবশ্য এতে তারই বা দোষ কোথায়? নাস্তিকতায় বিশ্বাসী কোনো মানুষকেই যে অতি জাগতিক কোনো বিষয়ে বলা সমুচিত নয়। হ্যাঁ, আর তাছাড়াও ভবানীচরণের মুখে শুনেছি রায়চরণের উদাসীনতার কথা। সেই বৃদ্ধ গৃহত্যাগ করলেন। আমি ভবানীচরণের সঙ্গে আবারও আমার জন্য প্রস্তুত করে রাখা ঘরটিতে এসে প্রবেশ করলাম। বেশ কিছুক্ষণ দুজনেই নিস্তব্ধ নীরব অবস্থায় কাল অতিবাহিত করলাম। অতঃপর ভবানীচরণই আমাকে নিজের থেকে জিজ্ঞাসা করল, আচ্ছা তারানাথ, তুমি কি কিছু সন্দেহ করছো? আচ্ছা, তুমি কি বুঝতে পেরেছো যে কে রয়েছে এই সব কিছুর পেছনে? আর দীনেশ যা বলেছে তা যদি সত্যি হয়ে থাকে তাহলে এ যে আমাদের গ্রামের জন্য অত্যন্ত অমঙ্গলজনক। আর আমি তো তোমাকে বলেইছিলাম শ্মশানে এমন কিছু একটা ঘটছে যা স্বাভাবিক নয়। তুমি আমাকে বললে যে সব কিছু স্বাভাবিক। এখন বিশ্বাস হলো তো? না ভবানীচরণ, কথা বিশ্বাস বা অবিশ্বাসের নয়, তবে এই কথা আমি স্বীকার করতে পারি যে তোমার কথা সেই মুহূর্তে আমি সম্পূর্ণরূপে ভরসা করতে না পারলেও এই মুহূর্তে ওই বৃদ্ধার ব্যাখ্যা এবং তোমার কথা দুই মিলিয়ে যা বুঝছি তাতে আমাকে ভৈরবের ধ্যানে বসতেই হবে, এবং অতঃপর কি করতে হবে তা আমি তোমাকে জানিয়ে দেব। এখন এই কক্ষ থেকে আমাকে সম্পূর্ণ নির্জন অবস্থায় ছেড়ে তুমি চলে যাও। তুমি তোমার কক্ষে যাও, বিশ্রাম নাও, কেমন? আমার কথায় ভবানীচরণ সেই মুহূর্তে সেই ঘর ত্যাগ করল। শান্ত হয়ে বুঝতে পারলাম না আমি কিছুতেই। একভাবে হাঁটাচলা করছিলাম, বোঝার চেষ্টা করছিলাম সত্যিই কি কোনো অস্বস্তিজনক উপস্থিতি আগমন হয়েছে এই গ্রামে। ঈশানগণে মুখ করে ধ্যানে বসলাম। গুরুকে স্মরণ করতে শুরু করলাম। একভাবে তাকে ডাকার পর এক সময় সাড়া পেলাম তার। বলো তারানাথ, কি হয়েছে? এত উদ্বিগ্ন কেন? মনের কোণে যে আশঙ্কা জাগ্রত হয়েছে তা তার সাথে এই মুহূর্তে প্রকাশ করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। তাই শান্ত স্বরে ঠোঁট না নাড়িয়েই মনে মনে বললাম, আপনার অজানা যে কিছুই নয়।
তাই আপনাকেই আমি স্মরণ করেছি। আমার এই বন্ধুর বিপদের দিনে আপনি আমার কাণ্ডারি। তাদের কথা মতো এই গ্রামে কোনো এক বিভীষিকার উপস্থিতি তারা অনুভব করেছে, এবং সেই উপস্থিতির স্বরূপ আমি দেখতে চাই, জানতে চাই তার সম্পর্কে, এবং কিভাবে সেই উপস্থিতি থেকে পরিত্রাণ পাবে এই গ্রাম, তার বিষয়েও আমি আপনার থেকে অবগত হতে চাই। আপনি দয়া করে আমাকে তার স্বরূপ সম্পর্কে জানান। এই গ্রামকে আমি কিভাবে পরিত্রাণ দেব তাও আপনি আমাকে জানান। যার উপস্থিতি এই গ্রামে রয়েছে সে মোটেই এত সহজে এই গ্রামকে ত্যাগ করে যাবে না। মূলত সে তার কার্যসিদ্ধির জন্যেই এই গ্রামকেই নিজের আখড়া বানিয়েছে। তবে সে কিন্তু এখানে একা আসেনি, তাকে যৌথভাবে আহ্বান করা হয়েছে, এবং সে তার কার্য সম্পন্ন না হওয়া অবধি কোথাও যাবে না। তবে তারানাথ, তুমি পারবে তার কার্যসিদ্ধি না হতে দিয়ে এই গ্রামকে রক্ষা করতে। তবে তার আগে কে রয়েছে এই সকল কিছুর অন্তরালে তা তোমাকে খুঁজে বার করতে হবে। তবে মনে রেখো, গাত্রবন্ধন করতে কখনো ভুলে যেও না যেন। বাবা কাল ভৈরবের শরণাপন্ন হও, মা ভবানীকে স্মরণ করো। কোনো অশুভ শক্তি তোমাকে স্পর্শ করতে পারবে না। যতক্ষণ আমি তার সাথে কথা বলেছি ততক্ষণ সেই কক্ষ সম্পূর্ণ এক অনন্য উপস্থিতি জানান দিচ্ছিল। তবে তিনি বিদায় নিতেই আবারও স্বাভাবিক হয়ে যায় কক্ষের মধ্যেকার পরিবেশ। তার বলা কথাগুলো বারংবার মনের মধ্যে ভাসিয়ে তুলতে চেষ্টা করছিলাম, আর ঠিক তখনই মনে পড়ল সেই বেতালের ঘটনা। আর মনে পড়তেই নিজেই যেন নিজেকে প্রশ্ন করে বসলাম, আগে কেন ভাবতে পারলাম না এগুলো। তবে পরের সকালে যে আমাকে সবার আগে একবার শ্মশানে যেতে হবে তাও খুব দৃঢ়ভাবেই অনুভব করলাম। তবে সেই রাতে আর ঘুম আসলো না। আমার মায়ের ধ্যান করেই রাত ভোর হলো। প্রাতঃকালে উঠেই ভবানীচরণের বাড়ির পুকুরে ডুব দিয়ে উঠে এসে পোশাক পরিবর্তন করলাম এবং কাউকেই কিছু না বলে রওনা হলাম গ্রামের শ্মশানের উদ্দেশ্যে। তবে সেখানে গিয়ে আমি আরও অবাক হলাম। শ্মশানের পরিবেশ ভোরের আলোয় স্বাভাবিক লাগলেও কুয়াশা এবং শ্মশানের পোড়া কাঠ তাতে একটা আদি ভৌতিক অবস্থার দৃশ্যপটকে ফুটিয়ে তুলেছে। তবে সেই আদি ভৌতিক দৃশ্যপটের ঊর্ধ্বেও যা ছিল তা হচ্ছে, যতই আমি শ্মশানের মধ্যে প্রবেশ করতে লাগলাম ততই বিজাতীয় এক মন্ত্রোচ্চারণ শব্দ আমার কাছে প্রকট হতে শুরু করলো। একটা সময়ের পর আমি এসে উপস্থিত হলাম দেবী শ্মশান কালীর মন্দিরের সামনে। কিন্তু সব থেকে অস্বাভাবিক যা তা হচ্ছে, সেই গর্ভগৃহে কোনো দেবীর মূর্তি নেই। শূন্য গর্ভগৃহ, ভাঙা দালান। এমনটা এর আগে আমি কোথাও কখনো দেখিনি, তাই ভারী আশ্চর্য হলাম। তবে ইতিমধ্যেই সেই মন্ত্রোচ্চারণের শব্দ থেমে গিয়েছে। বেশ কিছুক্ষণ সেখানে স্থির হয়ে আমি দাঁড়িয়ে রইলাম। ইতিমধ্যেই কুয়াশার ভাব অনেকটাই কেটে গিয়েছে, রোদ উঠেছে। চারপাশে তাকাতেই এবার স্পষ্ট হলো ওর চারিপাশের বিভৎসতা। সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে নর অস্থি, নরমুণ্ড, এছাড়াও আরও বেশ কিছু পশুর অর্ধভক্ষিত দেহ। আষ্টে গন্ধে ভরে গিয়েছে শ্মশান। এবার বুঝতে বাকি রইল না এই গ্রামের এমন ভয়ঙ্কর দুর্দশার আসল কারণ, শ্মশানকে কেন্দ্র করে অশুভ শক্তিদের আস্ফালনের হেতু। ধীরে ধীরে শ্মশান পরিত্যাগ করে বেরিয়ে আসলাম বাইরে, এবং সেই সাথেই শুনতে পেলাম এক অদৃশ্য উপস্থিতির হেলে হেলে হাসির শব্দ। পারবি না, তুই কিচ্ছু করতে পারবি না। কেউ বাঁচাতে পারবে না ওই ভবানীচরণকে, কেউ বাঁচাতে পারবে না
এই গ্রামকে। যে মহামারী এতদিন সীমাবদ্ধ ছিল ওই দলিত পাড়ার গণ্ডির মধ্যে, এবার সেই মহামারী ছড়িয়ে পড়বে সম্পূর্ণ এই গ্রাম জুড়ে। কেউ রক্ষা করতে পারবে না। আমি ফিরে এসেছি 20 বছর আগের সেই প্রতিশোধ নিতে। বিশ্বাস না হয় তবে পাঁচুর খোঁজ নিয়ে দেখ, ও কেমন আছে। কেউ বাঁচাতে পারবে না, কেউ না। অস্থির হলে হবে এই গ্রাম। শ্মশানে দাহের কাঠ ফুরিয়ে যাবে, তবে মৃতদেহ ফুরবে না। ধীরে ধীরে লোক সংখ্যা কমবে, বাড়বে মৃতদেহ। কেউ বাঁচবে না, কেউ না। যদি তুই না পালাস তবে তুইও মরবি। যদি তুই না পালাস তুইও মরবি, তুইও মরবি। একটা ধোঁয়ার কুণ্ডলী আমাকে আবর্তন করতে থাকে এবং সেই সাথেই ভেসে আসে মৃতদেহ পচনের আঁশটে গন্ধ। তবে এও আমি স্পষ্ট অনুভব করি সেই অদৃশ্য উপস্থিতি আমাকে শূন্যে তুলে ফেলার চেষ্টা করছে। তবে গুরু নির্দেশ অনুযায়ী গাত্রবন্ধন করেই আমি শ্মশানে প্রবেশ করেছিলাম, তাই সেই অশুভ শক্তি আমাকে ভূমি থেকে এতটুকুও নাড়াতে পারেনি। একটা সময়ের পর ব্যর্থ আক্রোশে সে আমাকে ত্যাগ করে শ্মশানের সেই গর্ভগৃহের ভেতরে ঢুকে যায় এবং মুহূর্তের মধ্যে রুদ্ধ হয়ে যায় ওই গর্ভগৃহের দ্বার। আর ওখানে দাঁড়িয়ে থাকার প্রয়োজন আছে বলে আমার মনে হলো না। শ্মশান ত্যাগ করে হাঁটা দিলাম ভবানীচরণের বাড়ির উদ্দেশ্যে। আমি বাড়ি ফিরতেই ভবানীচরণ দ্রুত এগিয়ে আসলো আমার কাছে। আমাকে উদ্দেশ্য করে বলল, কোথায় গিয়েছিলে তুমি তারানাথ? একই গ্রামের এই অবস্থা, তার মধ্যে তোমাকে বাড়িতে না দেখতে পেয়ে আমি অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলাম। রোশো, সেসব কথা আমি সব বলছি, তবে তার পূর্বে আর একবার আমাকে পুকুরে ডুব দিয়ে আসতে দাও দেখি। আমি জানতাম ভবানীচরণের থেকে আমার এত সহজে রেহাই ঘটবে না, তাই নিজেকে শুদ্ধ করে ভবানীচরণের গৃহের ঠাকুর দালানে এসে বসতেই ভবানীচরণের সাথে রাইচরণও এগিয়ে আসে আমার পায়ে। সাথে বৌঠার নিয়ে আসেন গরম ধোঁয়া ওঠা চা। অতঃপর আমি বেশ কিছুক্ষণ নীরব থাকি এবং তারপরেই ভবানীচরণকে জিজ্ঞাসা করি শ্মশান কালিকার মন্দিরের মূর্তি সম্পর্কে। আচ্ছা ভবানীচরণ, গ্রামে যে এত হাহাকার, এত ঘটনা ঘটছে, তার পেছনে না হয় কোনো এক অশুভ, আমাদের অজ্ঞাত কোনো এক শক্তির উপস্থিতি রয়েছে, কিন্তু দেবী শ্মশান কালিকার মন্দিরের গর্ভগৃহ শূন্য কেন? লোকমতে শ্মশান পবিত্র স্থান। এখানেই মূলত একটি দেহ পঞ্চভূতে বিলীন হয়ে মিশে যায় এই প্রকৃতির সাথে। তাহলে তোমাদের গ্রামের শ্মশানকে কেন্দ্র করেই বা এত অশুভ ঘটনা ঘটছে কেন? তুমি শ্মশানে গিয়েছিলে তারানাথ? হ্যাঁ, গিয়েছিলাম, এবং সেখানকার পরিবেশের এক ভয়ঙ্কর দিকও আমি দেখে এসেছি। তবে আমার মন বলছে, দেবীর মূর্তি যদি উদ্ধার করা সম্ভবপর হয় এবং তাকে যদি আবারও তার স্থানে পুনঃস্থাপন করা যায়, তবেই শ্মশানে ঘটা ঘটনাগুলিকে রোধ করা যাবে। কিন্তু সেই মূর্তির অন্তর্ধান হয়েছে বহু বছর পূর্বে, তাও প্রায় 20 বছর। ভবানীচরণের মুখে 20 বছর শব্দটা শুনতেই আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাই তার দিকে। তবে শ্মশানে সেই ঘটনার কথা আমি ব্যক্ত করি না। হ্যাঁ তারানাথ, 20 বছর আগেকার ঘটনায়। তখন আমার বয়স হয়তো 8, আর রাইয়ের হয়তো 2 বছর বয়স। স্পষ্ট মনে না থাকলেও এইটুকু বলতে পারি যে সেই রাত ছিল এই গ্রামের জন্য সব থেকে অমঙ্গলজনক। আমাদের গ্রামে দেবী শ্মশান কালিকার বড় করে বাৎসরিক পুজোর ব্যবস্থা করা হতো, আর সেখানে গ্রামের বাকিদের সঙ্গে আমাদের পরিবারও উপস্থিত থাকত। ভেট যেত আমাদের গৃহ হতে, এবং সেই সাথে সাথেই যেত দেবীর অলঙ্কার।
সেদিনও সব আয়োজন সম্পন্ন হয়েছে। বাড়ির মহিলারা, আমার মা, আমার ঠাকুরমা, আমার পিসিমা সকলে মিলে দেবীর অলঙ্কারের বাটা প্রস্তুত করেছে এবং সেই সাথে সাথেই গ্রামের পুরুষেরা জোগাড় করেছে 100 ছাগ। ছাগ বলি রীতি যে বহু পুরনো, সেই আদলেই সবকিছু ঘটছিল। সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু অঘটনটা ঘটল অলঙ্কারের বাটা মন্দির পর্যন্ত নিয়ে যাওয়ার পথে। আমাদের পরিবারের বিশ্বস্ত লাঠিয়াল হরপ্রসাদ ঘটালো সেই অনর্থ। সে সেই অলঙ্কারের লোভ সংবরণ করতে না পেরে আমার এক খুড়োর গলায় কাটারির পোঁচ বসিয়ে দেবীর সব গহনা নিয়ে পালিয়ে গেল এবং সেই সাথে সাথেই তার দলবল দেবীর মন্দিরকে করল অপবিত্র। নিরীহ পুরোহিতকে হত্যা এবং তাদের বাধা দিতে আসলে আরো বেশ কয়েকজনের প্রাণ কেড়ে নিয়ে সেই দস্যুরা পালিয়ে গেল। মন্দিরের দীপ নিভে গেল এবং তারপর থেকেই অন্তর্ধান হয়েছে সেই মূর্তির। ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে মন্দির। বহুবার মন্দিরে নতুন করে নতুন শ্মশান কালিকার মূর্তি স্থাপনের চেষ্টা হয়েছে। চেষ্টা করা হয়েছে ওই মন্দির সারিয়ে তোলার, কিন্তু কোনোটিই সফল হয়নি। তবে সেই পাপিষ্ঠদের শাস্তি ঠিকই দেওয়া হয়েছিল। বহুদিন পর খবর পাওয়া যায় সেই গহনা নিয়ে বাগবিতণ্ডায় 3 জন নিজেদের মধ্যে লড়ে মরে। তবে হরপ্রসাদ ফিরেছিল গ্রামে সঙ্গোপনে নিজের ছেলেকে নিয়ে যাওয়ার জন্য। তবে সেই খবর আমার বাবার কানে আসতেই সে আসলেই তাকে আমরা বেধড়ক পিটিয়ে দক্ষিণের জঙ্গলে ফেলে দিয়ে আসি। তার বেঁচে থাকার সম্ভাবনা একেবারেই ছিল না। আর ওই জঙ্গলেই ছিল মূলত হিংস্র পশুদের বাস। আর কয়েক মাসের মধ্যেই অবশ্য আমার বাবারও মৃত্যু ঘটে। ঠাকুরমার থেকেই শুনেছি এই সমস্ত কথা। টুকরো টুকরো স্মৃতি, মনে থাকলেও তা ছিন্ন দৃশ্যপটের মতো ছিল। তবে ঠাকুমার ব্যাখ্যায় তা অনেকটা জীবন্ত হয়ে উঠেছিল। একসঙ্গে এতগুলো কথা বলে যথারীতি হাঁপাচ্ছিল ভবানীচরণ, তবে রায়চরণ ছিল অত্যন্ত শান্ত। আমি দুজনের মুখের দিকেই একবার দৃষ্টিপাত করলাম, তারপর জিজ্ঞাসা করলাম, আর সেই হরপ্রসাদের ছেলের কি হলো? তার পরিবারেরই বা কি হলো? সেসব কথা জানি না তারানাথ। খোঁজ নাওনি? না। ভবানীচরণের কথা অত্যন্তই উদাসীন ঠেকলো আমার কাছে। আর সেই সাথে আরও একটি জিনিস আমার দৃষ্টিগোচর হলো, রায়চরণের চোখের আক্রোশ। তবে তাকে কিছু বলবো তার আগেই সে উঠে গেল ঠাকুর দালান ছেড়ে। ভবানীচরণ কিছু বলল না তাকে, সেও চুপ করে রইল, আমিও। তবে আরও একটা বিষয় আমাকে খোঁজ করতে হবে। যদি সেই অশুভ উপস্থিতির কথা সত্য হয়ে থাকে, তবে গ্রামের বিপদ বাড়বে, বই কমবে না। তার খোঁজ নিতে হবে এক্ষুনি। ভবানীচরণকে উদ্দেশ্য করে বললাম, গত রাতে যে ছেলেটি এসেছিল তার বাড়িতে আমাকে একবার নিয়ে চলো, নচেত কিন্তু অনর্থ হবে। ভবানীচরণ ফ্যাকাশে দৃষ্টিতে আমার দিকে তাকালো। তবে সে কিছু প্রশ্ন করতে যাবে তার আগেই আমি তাকে বললাম, ঘটনা কি ঘটেছে সে আমি তোমাকে পরে বলবো। আপাতত আমার সঙ্গে চলো, এতে এই গ্রামেরই মঙ্গল। কথাগুলো বলতেই ভবানীচরণ আমাকে আর কোনো প্রশ্ন করল না। আমার সাথেই সে গিয়ে উপস্থিত হলো সেই লোকটির বাড়িতে, এবং সেখানে প্রবেশ করতেই আমি অনুভব করতে পারলাম এক অদ্ভুত ঘ্রাণের। ভবানীচরণ সেই বৃদ্ধের নাম ধরে ডাকতেই সে গামছার খুঁট দিয়ে চোখের জল মুছতে মুছতে বেরিয়ে এলো বাইরে। আমাদের সামনে দেখেই পা জড়িয়ে কেঁদে উঠল, ছেলেটারে হয়তো আর বাঁচাতে পারবো না বাবু, আর হয়তো বাঁচাতে পারবো না বাবু। আমার সব গেল বাবু, আমার সব গেল। ভবানীচরণ সেই লোকটিকে কি হয়েছে জিজ্ঞাসা করতে যাবে তার আগে আমি তার ঘরের মধ্যে প্রবেশ করলাম, এবং প্রবেশ করতে অনুভব করলাম 10 বছরের ছেলেটির হয়তোবা মৃত্যু আসন্ন। অবচেতন অবস্থায় ছেলেটি পড়ে আছে বিছানায়। একটা পাতলা ধুতিতে তার শরীর ঢাকা দেওয়া রয়েছে।
তবে তা ভিজে গিয়ে যে পুঁজ রক্তে। ছেলেটির মুখের চারপাশে ভনভন করছে মাছি। তার মা বসে রয়েছে ছেলেটির মাথার কাছে, একভাবে কেঁদে চলেছে। এগিয়ে গিয়ে আমি তার শরীর থেকে ধুতিটি সরিয়ে দিই, আর তাতেই যে দৃশ্য দেখি, ওহ বাবা, আজও যেন ভয়ে বুক কেঁপে ওঠে আমার। ছেলেটির সারা শরীরে পচন ধরেছে, সেখানে এসে জড়ো হয়েছে কীটের দল। ছেলেটির নাকের কাছে হাত দিতেই বুঝি সব শেষ। সেখানে দাঁড়িয়ে থাকার শক্তি আমার তখন আর ছিল না। সেখান থেকে বেরিয়ে আসতেই ভবানীচরণ আমার চোখ মুখের অবস্থা লক্ষ্য করে আমাকে পাশে টেনে নিয়ে আসলো। আমার চোখের দিকে তাকাতেই আমি দুদিকে মাথা নাড়ালাম। আমি বুদ্ধি না হলেও বেশ বুঝতে পারি তার রক্তের সঞ্চালনও বৃদ্ধি পেয়েছে। সে মাথা ধরে চুপ করে বসে পড়ল দীনেশের বাড়ির দালানে। কি হয়েছে বাবু, কি হয়েছে? আমার বাছা, আমার কি হয়েছে? কিছু একটা অনুমান করেই দীনেশ নিজের আটচালার ভেতরে ঢুকে গেল। কয়েক মুহূর্তের অপেক্ষা, আর তারপরে শুরু হলো পিতামাতার সন্তান হারানোর হাহাকার। ভবানীচরণের মুখশ্রী দেখেই ঠাহর করতে পারছিলাম তার স্নায়ু দুর্বল হতে শুরু করেছে। তাকে তাই ওই স্থান থেকে সরিয়ে নিয়ে আসলাম। তবে রায়চরণকে এবং ভবানীচরণের বাড়ির আরো কয়েকজন সদস্যকে সাথে নিয়ে আমি উপস্থিত হলাম দীনেশের বাড়ির উঠোনে। তবে একটা জিনিস আমি স্থির করে নিয়েছিলাম যে ওই শ্মশান ভূমিতে আর কোনো মৃতদেহ সৎকার করা যাবে না যতক্ষণ না ওই শ্মশান কালিকার মূর্তি উদ্ধার হচ্ছে। ওই শ্মশান ভূমি আর এতটুকু পবিত্র নেই। সেই শ্মশান ভূমি হয়ে উঠেছে দুষ্টের তন্ত্রাচারের একমাত্র মাধ্যম। যেই শ্মশান ভূমিকে কেন্দ্র করেই সে একটার পর একটা ক্ষতি সাধন করে চলেছে গ্রামের, এবং প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে ভবানীচরণের পরিবারের উপর দিয়ে। আমার অভিমত গ্রামের ব্যক্তিদের জানাতেই, দেখুন, যে শ্মশানে দেবী শ্মশান কালিকার মূর্তি নেই সেই শ্মশান ভূমি কখনো মৃতদেহকে পঞ্চভূতে বিলীন করতে পারে না। সেই শ্মশান ভূমি সর্বদাই অন্ধকারের অতলকেই জাগ্রত করে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে সেই শ্মশান ভূমি হয়ে উঠেছে এক দুষ্ট অঘরী তান্ত্রিকের মূল আখড়া। আপনারা হয়তো সামান্য কথা শুনলেও মূল বিষয় সম্পর্কে এখনো অবগত নন। তাই আপাতত পাঁচুর মৃতদেহকে সৎকার করা হবে গ্রামের নদীর পাড়ে। কোনো দুষ্টের স্বার্থ চরিতার্থের জন্য আর কোনো নিরীহ প্রাণের বলি আমি হতে দেব না। এই গ্রামে কখনোই আমি আরেকটি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না। তাই আমি যা বলছি আপনারা দয়া করে তাই শুনে চলুন, আপনাদের মঙ্গল হবে। এরপর গ্রামবাসী আর কেউ কোনো অমত করেনি। পাঁচুর দেহ সৎকার সম্পূর্ণ হলো। তবে আর কেউ অনুভব করতে না পারলেও আমি অনুভব করতে পারছিলাম আমরা যে স্থানে দাঁড়িয়ে সৎকারের কার্য সম্পন্ন করছিলাম সেই স্থানে অন্য আরো একজনের উপস্থিতি সেই মুহূর্তে ঘটে গিয়েছে। তবে সেই ব্যক্তিত্বের শক্তির আস্ফালন শ্মশানের মধ্যেই সীমাবদ্ধ। তাই এই স্থানে সে পাঁচুর দেহকে কোনো ক্ষতি করতে পারল না। তবেও আমি বুঝতে পেরেছিলাম যে এইভাবে সেই অশরীরী শক্তিকে দমন করা সম্ভব নয়। তার জন্য খুঁজে পাওয়া দরকার আছে সেই মূর্তির, এবং প্রয়োজন আছে সেই মূর্তিতে প্রাণ পুনঃ প্রতিষ্ঠা করার। তবে এত কিছু করার পরে রায়চরণের অভিব্যক্তিতে এতটুকুও বদল এলো না। সবেতেই বড় উদাসীন যেন সে। আমার এতটুকুও সহজ বোধগম্য হচ্ছিল না তাকে। তাই তাকে উদ্দেশ্য করে বললাম, তুমি এখন বাড়ি ফিরে যাও এবং ভবানীচরণকে গিয়ে প্রস্তুত থাকতে বলো। আমাদেরকে আজ রাত্রের মধ্যেই সেই মূর্তি উদ্ধার করতে হবে। খুঁজে পেতে হবে সেই মূর্তিকে যে কোনোভাবেই, এবং কাল ভোর হওয়ার আগেই সেই মূর্তিতে প্রাণের প্রতিষ্ঠা করতে হবে। যেই মূর্তি দীর্ঘ 30 বছরেরও কেউ উদ্ধার করতে পারেনি, সেই মূর্তি আপনি কয়েক ঘন্টার মধ্যে কিভাবে উদ্ধার করবেন, আর কিভাবে বা তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করবেন? আপনি যেন এবার কিছুটা বাড়াবাড়ি করছেন বলে আমার মনে হয়। আমার যে তার বিপরীতটাই মনে হচ্ছে রায়চরণ।
আপাতত তুমি তোমার বাড়িতে ফিরে যাও, এবং যেটুকু বললাম তুমি শুধুমাত্র সেইটুকুই তোমার দাদাকে গিয়ে জানাও। তাহলেই আমি কৃতজ্ঞ থাকবো তোমার কাছে। রায়চরণ আর এক মুহূর্তের জন্য সেখানে দাঁড়ালো না। মুহূর্তের মধ্যে সে ওখান থেকে সরে গেল। তবে যাওয়ার আগে তার চোখে আমার প্রতি যে আক্রোশ আমি লক্ষ্য করেছিলাম তা আজও আমি ভুলিনি। তবে একটা কথা আমাকে বারংবার ভাবিয়ে তুলছিল। যতবার সেই অঘরীর কথা এসেছে, যতবার শ্মশানের ঘটনার কথা বলা হয়েছে, ততবারই রায়চরণের চোখের দৃষ্টি বদলে গিয়েছে। কিন্তু কেন? আর এই কেনর উত্তর খুঁজতে গিয়েই আমি যে সত্যের স্বরূপ জানতে পেরেছিলাম, আর সেই সত্যি একেবারে আমার কল্পনার অতীত ছিল। রায়চরণ শ্মশানভূমি ত্যাগ করার পরে আরও বেশ কিছুটা সময় অতিবাহিত হয়ে যায়। পাঁচুর দেহ সম্পূর্ণভাবে দাহ হওয়ার পরে শোকস্তব্ধ দীনেশ নদীতে সেই অস্থির বিসর্জন দিতে নামে। তারপর ডুব দিয়ে ওঠে। তারপর একে একে যারা ওই শবদেহের সঙ্গে এসেছিল তারা প্রত্যেকেই নদীতে স্নান করে উঠে আসে। অতঃপর আমি নদীতে নামি। গ্রামে রটে যাওয়া ঘটনার মতো কোনো দুর্ঘটনা কিন্তু এখানে ঘটে না, যদিও আমি এটাই আশা করেছিলাম, কারণ যে দুষ্ট শক্তি এই সমস্ত ঘটনা ঘটাচ্ছিল তার শক্তি কেবলমাত্র প্রভাব বিস্তার করতে পারছিল শ্মশানে। দেবী শ্মশানকালিকার মূর্তি যেহেতু অনুপস্থিত এবং মন্দির যেহেতু ভগ্ন, ঠিক একই কারণে। কিন্তু শ্মশানের বাইরের নদীর পাড়ে কখনোই কোনো অশুভ শক্তির উপস্থিতি খুব বেশিক্ষণ স্থির থাকতে পারে না। তার উপর সর্বদাই সেখানে জোয়ার ভাটার বাতাস খেলে বেড়ায়, তাই অশুভ শক্তির সেখানে এসে প্রভাব বিস্তার করার সম্ভাবনা বড়ই কম। এবং সেটাই ঘটেছে। এরপর প্রত্যেককেই আমি ফিরে যেতে বলি। তারা অবশ্য কিন্তু করছিল। কেউ যেতে চাইছিল না, কিন্তু তারা থাকলে আমি যা চাইছি তা সম্ভব নয়। তাই তাদের অনুরোধ করলাম সেই স্থান ত্যাগ করতে, এবং তারা আমার অনুরোধ রাখতেই সেই স্থান ত্যাগ করলেন। আসলে নদীতে নামার পর থেকেই একটা বিশেষ জিনিস আমি লক্ষ্য করছিলাম, এবং আমার চিন্তা যদি সম্পূর্ণ সঠিক হয়ে থাকে তাহলে ভবানীচরণের উপর নেমে আসতে চলেছে এক ভারী বিপদের কালো ছায়া। এটা আমি বুঝেছিলাম। কিছুক্ষণ আগেও চারিপাশ একেবারে পরিমল সুন্দর ছিল, এতটুকু মেঘাচ্ছন্নতাও ছিল না। কিন্তু এই মুহূর্তে নদীর উপর ভেসে চলেছে একটি সূক্ষ্ম পাতলা বায়বীয় কুয়াশার স্তর। তবে শুধু তাই নয়, নদীর চরের উপরে স্পষ্টভাবে তাকাতেই যা অনুভব করলাম তা অনেকটা এমন। একটি বায়বীয় ধূম্রকুণ্ড ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ভবানীচরণের বাড়ির দিশায়। আর মুহূর্তের মধ্যেই আমার মনের মধ্যে জেগে উঠল একটি প্রশ্ন, তবে কি সত্যি বেতাল সাধনা করে কেউ ভবানীচরণের ক্ষতি করতে চাইছে? কিন্তু সে কে? এমন নয়তো সে রায়চরণ? হয়তো এমন কোনো কারণে ভবানীচরণের উপর তার প্রতিশোধ স্পৃহা জন্ম নিয়েছে, এবং যার কারণেই সে এতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। আর নিজের প্রতিশোধ স্পৃহাকে চরিতার্থ করার জন্যই সে অন্য কোনো দুষ্ট শক্তিকে মাধ্যম করেছে। কথাগুলো মাথায় আসতেই আর স্থির থাকতে পারলাম না। তার উপর আগেই দেখেছিলাম দুপুর 3টের পর থেকে শুরু হচ্ছে এক বিশেষ তিথি, এবং সেই সাথেই রয়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, অর্থাৎ চারিপাশ ঢেকে যাবে আজ অন্ধকারে। আর হয়তো এই অন্ধকারকেই আজ সূত্র করে ভবানীচরণের যে ক্ষতি করতে চায় সে ভবানীচরণের উপর তার বিষ দন্তের দংশন ঘটাবে। নদীর জলকে আঁচলায় তুলে নিয়ে সূর্যদেবকে প্রণাম করে উঠে গেলাম নদীর জল থেকে, এবং দ্রুত ছুটলাম ভবানীচরণের বাড়িকে উদ্দেশ্য করে। বাড়িতে ঢুকতেই দেখলাম বাড়ির পরিস্থিতি খুব একটা স্বাভাবিক নয়। বৌঠান এবং বাকি মহিলারা একত্রিত হয়ে পুজোর জোগাড় করছে। ভবানীচরণকে সামনে কোথাও দেখতে আমি পেলাম না। রায়চরণকে দেখলাম গম্ভীর হয়ে দাঁড়িয়ে রয়েছে দালানের এক কোণে। তবে তার দিকে তাকাতেই সে
আবারও একটা জ্বালাময় দৃষ্টি আমার দিকে ছুঁড়ে দিল। তবে এবার আর আমি চোখ নামিয়ে নিলাম না, বরং তার চোখের দিকে তাকাতেই একভাবে লক্ষ্য করার চেষ্টা করলাম যে আমার ভাবনা আদপেই সত্যি কি না, আমার সন্দেহ সত্যি সঠিক কি না। কিছুক্ষণের মধ্যেই ভবানীচরণ সেখানে উপস্থিত হল। কুলদেবীর মন্দিরের সামনে সমস্ত আয়োজন করা হয়েছে। আমি এগিয়ে গেলাম ভবানীচরণের কাছে। আমি রায়চরণকে দিয়ে আগেই খবর পাঠিয়েছিলাম, আমি আজকে তোমাদের গৃহবন্ধনের পুজো করব। দুপুর 3টের পরে লাগছে এক বিশেষ তিথির যোগ, আর এই তিথি শেষ হতেই শুরু হবে পুরনো গ্রাস চন্দ্রগ্রহণ। আমি নিশ্চিত যে বা যারা তোমার এই গ্রামের ক্ষতি করার চেষ্টা করছে, তারা আজকের এই অন্ধকারকে কেন্দ্র করেই তোমার দিকে এগিয়ে আসবে নিজের প্রতিশোধ স্পৃহাকে চরিতার্থ করার জন্য, নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য। তাই আর কাল বিলম্ব করো না, যত দ্রুত সম্ভব সমস্ত আয়োজন সম্পূর্ণ করো। ও হ্যাঁ, গৃহের প্রত্যেকের জন্য নতুন বস্ত্রের আয়োজন করা হয়েছে তো? তুমি যা যা বলেছিলে তারানাথ, তার সমস্তটাই সম্পূর্ণ হয়ে গেছে, তুমি চিন্তা করো না। তবে এই ভিজে পোশাক পরে তুমি আর বেশিক্ষণ থেকো না, কিন্তু এমনিতেই শীতকাল, তার উপর তোমার উপর যা যাচ্ছে, এরপর তুমি অসুস্থ হয়ে পড়বে। বন্ধুর বিপদে বন্ধুর পাশে দাঁড়িয়ে তাকে সেই বিপদ থেকে উদ্ধার করাটাই এই মুহূর্তে আমার আবশ্যক বলে মনে হয়েছে। তুমি চিন্তা করো না, আমার কোনো সমস্যা হবে না, আমি অসুস্থ হব না। আমার ব্রহ্মময়ী মা আমাকে রক্ষা করবেন, ওই মা কালী আমাকে রক্ষা করবেন। আমি জানি তারানাথ, তোমার অভ্যাস আছে, কিন্তু তবু তুমি এতটা ভেবো না ভবানীচরণ। আসলে এই পৃথিবীতে আমরা প্রত্যেকেই কিছু না কিছু উদ্দেশ্য নিয়ে জন্মগ্রহণ করে থাকি। আমাদের প্রত্যেকেরই এই পৃথিবীতে কিছু না কিছু দেওয়ার থাকে, এবং সেই দেওয়াটা নিজেকে সম্পূর্ণ উজাড় করে দেওয়া এই প্রকৃতির মাঝেই। আর এই উজাড় করে দেওয়ার সমীকরণটা সর্বদাই সংগঠিত হয়ে থাকে এই প্রকৃতির লীলাক্ষেত্রের মধ্যে। তাই এই প্রকৃতির একজন তুচ্ছ উপাদান হয়েও আমার এই প্রকৃতির উপর সম্পূর্ণ আস্থা আছে। সে কখনোই আমাদের ক্ষতি করবে না, বরং আমাদের আরো শক্তিশালী বানাবে। কিন্তু যে বা যারা প্রকৃতির বিরুদ্ধে গিয়ে মানুষের ক্ষতি সাধন করতে চাইবে, তাদের উপরেও প্রকৃতির উপর বিরূপ রূপের কোপ নেমে আসবে, আর সেই কোপ থেকে কেউ তাদের উদ্ধার করতে পারবে না। কথাগুলো বলতে বলতে একবার আমি রায়চরণের দিকে তাকিয়েছিলাম, এবং ওর দিকে তাকাতেই আমি স্পষ্ট ওর চোখের মধ্যে দেখেছিলাম এক আকাশ জিঘাংসা। না, আর আমার মনের মধ্যে এতটুকু দ্বিধা বা দ্বন্দ্ব ছিল না যে ওই এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে, এই সমস্ত বিষয়কে পরিচালনা করছে কোনো দুষ্ট অঘরীকে মাধ্যম করে। তবে ভবানীচরণের তার ভাইয়ের প্রতি রয়েছে অগাধ বিশ্বাস এবং ভরসা। তাই সেই মুহূর্তে দাঁড়িয়ে ভবানীচরণকে এমন কোনো সত্যের সামনাসামনি আমি দাঁড় করাতে চাইছিলাম না। তাই অপেক্ষা করে যাচ্ছিলাম সেই সঠিক সময়, যে সঠিক সময়ে রায়চরণ নিজেই সব সত্যি ভবানীচরণের সামনে ব্যক্ত করে। কিন্তু প্রত্যেককে পুজোয় বসতে বলে আমি শুদ্ধ বস্ত্র পরিধানের জন্য গেলাম আমার নির্দিষ্ট করে রাখা কক্ষটিতে, এবং খুব অল্প সময়ের মধ্যেই আবার ফিরে এলাম পুজোর জায়গায়। গুরু প্রণাম করে আসন শুদ্ধির দ্বারা পুজোর সূচনা করলাম। শুরু হলো ভবানীচরণের বাড়ির কুলদেবীর অর্চনা। দীর্ঘক্ষণ ধরে পুজো চলার পর হোম শুরু হলো, এবং সেই সাথেই আমি অনুভব করলাম বাইরের আকাশ ধীরে ধীরে বিপদ সংকুল হয়ে উঠছে। দুপুর পর্যন্ত এতটুকু বৃষ্টির সম্ভাবনা না থাকলেও এই মুহূর্তে আকাশে চাপ চাপ জমাটবদ্ধ অন্ধকারের প্রকাশ পাচ্ছে, এবং সেই সাথেই থেকে থেকে ভেসে আসছে একটা দুর্গন্ধ। বুঝলাম সময় বেশি নেই, যত দ্রুত সম্ভব হোম শেষ করার চেষ্টা করলাম। তবে হোম শেষ হতেই ধীরে ধীরে বাড়ির মধ্যে থেকে যেন সে দুর্গন্ধ সরে যেতে শুরু করলো, এবং সেই সাথেই হোমের উষ্ণতা সকলকেই
স্বস্তি প্রদান করল। বেশ কিছুক্ষণ আগে যে গঙ্গাজল এবং আম্রপল্লব আমি দেবীর পায়ে অর্পিত করেছিলাম, এবার ধীরে ধীরে সেই ঘট তুলে নিলাম হাতে এবং এক আসনে বসেই নিজের গাত্রবন্ধন করলাম, অতঃপর সকলকে সাবধান করলাম, যতক্ষণ না আমি ফিরে আসছি গৃহের মধ্যে ততক্ষণ কেউ এই ঠাকুর দালান থেকে নিচে নামবে না। বেরিয়ে গেলাম বাইরে এবং ধীরে ধীরে বাড়ির চতুষ্পার্শ্বে ছড়িয়ে দিতে শুরু করলাম সেই কমণ্ডলু হতে গঙ্গাজল। সম্পূর্ণ কার্য সম্পাদন হতে চারিপাশে তাকাতেই দেখলাম ঘোর অন্ধকারে ছেয়ে গেছে চারিপাশ, যেন কোনো বিশাল ভয়ঙ্কর অশুভ শক্তি ভবানীচরণের ঘাড়ের উপর এসে নিঃশ্বাস ফেলছে। তবে এখনো একটা কাজ বাকি রয়েছে। বাড়ির দক্ষিণ কোণে এই মুহূর্তে আমাকে আরো একটি কার্য সম্পাদন করতে হবে, আর সেই কার্য যতক্ষণ না সম্পাদন হচ্ছে ততক্ষণ এই গৃহ সম্পূর্ণভাবে বিপদমুক্ত হতে পারবে না। তাই দ্রুত বাড়ির মধ্যে ফিরে গেলাম এবং ভবানীচরণকে নিয়ে এগিয়ে গেলাম বাড়ির দক্ষিণ কোণে, এবং তারপরেই সেখানে তিল, তুষ এবং আরো কয়েকটি বিশেষ জিনিসকে মাটি খনন করে সেখানে রোপিত করলাম এবং অতঃপর আবারও সেই মাটি সেই রোপিত বস্তুগুলির উপর চাপা দিয়ে সোজা হয়ে দাঁড়ালাম। আর চিন্তা নেই ভবানীচরণ, আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না তোমার, তুমি আর ভেবো না। তবে এখনো দুটো কাজ বাকি রয়েছে, সেই দুটো কাজ সবার আগে আমাদের করতে হবে। তবে এই দুটো কাজ সম্পূর্ণ করবার জন্য আমার এই মুহূর্তে তোমার সাহায্যের প্রয়োজন নেই, কারণ যতক্ষণ না সেই দুষ্ট আত্মার বিনাশ হচ্ছে ততক্ষণ তোমার উপর থেকে বিপদ যাচ্ছে না। তোমার এই গৃহবন্ধনে আমি সক্ষম হয়েছি, তাই এই গৃহের মধ্যে সেই দুষ্ট আত্মা প্রবেশ করে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু সেই দুষ্ট আত্মা যতক্ষণ না সম্পূর্ণরূপে বিনষ্ট হচ্ছে ততক্ষণ এই গৃহের বাইরে বেরোলে তোমার বিপদ রয়েছে। তুমি যদি এই গৃহের বাইরে বের হও তাহলে সে তোমাকে শেষ করে দেওয়ার চেষ্টা করবে। তাই আমি তোমাকে অনুরোধ করছি, তুমি এই মুহূর্তে এই গৃহ হতে বাইরে বের হয়েও না। এখন ফিরে চলো ঠাকুর দালানে। অতঃপর ভবানীচরণকে সাথে নিয়ে আমি ফিরে এলাম ঠাকুর দালানে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হওয়ায় আকাশে চাঁদ দেখা যাচ্ছে না আজ, এবং সেই সাথেই শুরু হয়েছে ঝড়। ক্রমশ যেন সেই ঝড় কুণ্ডলি পাকিয়ে আছড়ে পড়তে চাইছে ভবানীচরণের বাড়ির উপর, কিন্তু কোনো এক অদৃশ্য বলয়ে বাধাপ্রাপ্ত হয়ে যেন কিছুতেই সে এই বাড়ির উপর নিজের প্রভাব বিস্তার করতে পারছে না। বাড়ির বাইরে গাছপালা নিজেদের অস্তিত্ব জাহির করতে যেখানে বিপদগ্রস্ত হয়ে পড়েছে, সেখানে এই বাড়ির মধ্যে থাকা ছোট ছোট গাঁদা গাছগুলো পাতা পর্যন্ত নড়ছে না বাতাসে। বাড়ির প্রত্যেকেই অবাক হয়ে তাকিয়ে রয়েছে সেই ভয়ঙ্কর দৃশ্যের দিকে। তবে শুধু যে ঝড় বইছে এমনটা নয়, সেই ঝড়ের সঙ্গে ভেসে বেড়াচ্ছে এক ভয়ঙ্কর আর্তনাদ, ওঙ্কার, যেন কেউ অত্যন্ত আক্রোশে চারিপাশ লন্ড ভন্ড করে দিতে চাইছে, সবকিছু তছনছ করে দিতে চাইছে। ভবানীচরণের প্রাণের বিনিময়ে যেন সে তার প্রতিশোধ স্পৃহাকে চরিতার্থ করতে চাইছে, কিন্তু কিছুতেই সে তার স্বার্থ পূরণ করতে পারছে না। বেশ কিছুক্ষণ ধরে চলল সেই তাণ্ডব। প্রত্যেকেই প্রত্যক্ষদর্শী হয়ে ঠায় দাঁড়িয়ে রইল ঠাকুর দালানে, এবং একটা সময়ের পরে গিয়ে সেই ঝড় যেন ধীরে ধীরে কমে আসলো, যেন সেই ধূম্রকুণ্ডলী এতক্ষণ ধরে কোনো কিছু করতে না পেরে অত্যন্ত আক্রোশে ফিরে গেল তার নির্দিষ্ট গন্তব্যে, যে গন্তব্য থেকে তাকে প্রেরণ করা হয়েছিল ভবানীচরণের এই বাড়িতে। তবে তারপরের ঘটনা ঠিক কি ঘটতে চলেছে তা আমার অজানা ছিল না। ঝড়ের বেগ কমে যেতেই দু হাত তুলে মাকে প্রণাম জানালাম। তারপরেই ভবানীচরণের কাঁধে হাত রেখে তার চোখের দিকে তাকিয়ে তাকে আশ্বস্ত করে জানালাম, আর বিপদ নেই তোমার ভবানীচরণ, তুমি এই মুহূর্তে বিপদ মুক্ত। বুঝেছিলাম তার চোখে মুখে সেদিন আমার জন্য রয়েছে অনাবিল আনন্দ এবং স্নেহময় ভাতৃবোধ ভালোবাসা। সে আনন্দে জড়িয়ে ধরেছিল আমাকে, তার দুই চোখ ভরে উঠেছিল জলে। তবে তখনও যে আমার কাজ সম্পূর্ণ হয়নি। আমাকে যে এখনই যেতে হবে আবারও সেই শ্মশানে, কারণ সেখানে গেলেই
আমার বাকি দুটো প্রশ্নের উত্তর আমি পাবো। আর আর সময় নেই ভবানীচরণ, আমাকে আমাকে এই মুহূর্তেই আবারও একেবারে শ্মশানে যেতে হবে। হ্যাঁ, এবং এবং তুমি তো জানোই দেবী শ্মশান কালিকার মূর্তিও আমাদের উদ্ধার করতে হবে। ভবানীচরণ হয়তো আমাকে আরো কিছু বলতো, কিন্তু তার অপেক্ষার সময় আমার ছিল না। কুলদেবীর বিগ্রহের সামনে থেকে নির্দিষ্ট একটি ঘিয়ের প্রদীপ তুলে নিয়ে আমি বেরিয়ে পড়ি ভবানীচরণের বাড়ি হতে শ্মশানের পথে। যত দ্রুত সম্ভব প্রদীপের আলোয় এগোনোর চেষ্টা করলাম এবং একটা সময়ের পরে গিয়ে শ্মশানে প্রবেশ করলাম। ধীরে ধীরে এগিয়ে গেলাম সেই শ্মশান কালিকার ভগ্ন পরিত্যক্ত মন্দিরের দিকে। আমার মন বলছিল সেখানে গেলেই আমি জানতে পারবো কে এই অঘরী, বা সে অঘরীর এই মুহূর্তে ঠিক কি পরিণতি হয়েছে। এবং সেখানে উপস্থিত হতে আমি যা দেখলাম তা দেখে আমার সারা শরীরে রক্ত শীতল হয়ে গেল। বহু ছোট বয়সে ঠিক একই রকমের দৃশ্য আমি এর আগেও একবার দেখেছি। সেবারেও বেতালের তাণ্ডব আমি দেখেছিলাম, এবারেও দেখলাম, এবং সেই সাথে এও চাক্ষুষ করলাম যে বেতাল ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। কিছুক্ষণ আগের সেই মন্দিরের সামনে কেউ বসে কোনো তন্ত্রাচার করছিল। সেখানে তখনও যজ্ঞের আগুন জ্বলছে, কিন্তু সেই যজ্ঞের আগুনের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এক ধূলিমলিন দেহখণ্ডাংশ। ঘটনার আকস্মিকতায় এবং ভয়ঙ্কর বিভৎস দৃশ্যপটের ভয়াবহতায় কিছু মুহূর্তের জন্য হলেও আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আর ঠিক সেই স্তব্ধ হয়ে ঘোর লাগা মুহূর্তেই মাঝেই অনুভব করলাম আরও কেউ একজন এসে দাঁড়িয়েছে আমারই পাশে। তবে তার কণ্ঠ হতে ভেসে আসছে ডুকরে ডুকরে কান্নার শব্দ। মুহূর্তের মধ্যেই পাশে তাকাতেই যাকে দেখলাম সে হলো রায়চরণ। তাকে দেখে অবশ্য আমার খুব একটা আশ্চর্য লাগেনি, কারণ এমন যে কিছু ঘটতে পারে তা আমার পূর্বেই মনে হয়েছিল। কিন্তু এই অঘরীর সঙ্গে রায়চরণের সম্পর্কটা যেটি কি তা তখনও আমার কাছে অপরিষ্কারই ছিল। শেষ করে দিলেন আপনি মানুষটাকে, একেবারেই শেষ করে দিলেন। এইবার নিশ্চয়ই আপনার শান্তি হয়েছে। যে বাচ্চারা অন্যায় করলো তাদের সাথ দিয়ে গেলেন আপনি শুরু থেকে। আর যেই মানুষটা প্রথম থেকে অন্যায়ের শিকার হয়ে এসেছে তাকেই আজ এইভাবে চলে যেতে হলো। কেন করলেন আপনি এরকম? কেন করলেন? কি ক্ষতি সাধন করেছিল আমার বাবা আপনার, যে তাকে আপনি এইভাবে হত্যা করলেন? এমন নৃশংসভাবে তাকে হত্যা করলেন? তোমার বাবা? কিন্তু তুমি তো... আমি ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের বংশের কেউ নই। আমার পরিচয়, আমি হরপ্রসাদ লাঠিয়ালের একমাত্র ছেলে হরিহর, যাকে কিছুটা দয়া করে এবং নিজের পাপকে লুকাতে এই বন্দ্যোপাধ্যায় বাড়ির প্রত্যেকে নিজের বংশের পরিচয় এতদিন প্রতিপালিত করে এসেছে। আর এই অঘরীকে জানেন? এই অঘরী আমার বাবা। আমার বাবা। এতদিন আমি আমার বাবার থেকে এত দূরে রয়েছি, তারপরেও যখন জানতে পারলাম যে আমার বাবা কে, তার আসল পরিচয় কি, তখন সবটা জানলাম এবং আমি আমার সান্নিধ্য পেতে চাইলাম, তখন আমি আর তাকে পেলাম না। আপনারা এইভাবে আমার থেকে তাকে কেড়ে নিলেন কেন? তুমি ভুল করছো রায়চরণ, ভুল মানুষকে বিশ্বাস করছো। হতে পারে ভবানীচরণ তোমার থেকে তোমার পরিচয় আড়াল করেছে, কিন্তু তোমাকে মিথ্যা কিছু বলেনি। প্রমাণ দিতে পারবেন আপনি? আমার বাবার নামে যেই সমস্ত কুৎসা রটানো হয় তা যে সত্যি, তার প্রমাণ কি আপনি দিতে পারবেন? যদি বলি পারবো, তখন নিজের দাদাকে স্বীকার করতে পারবে তো? নিজের বাবার অন্যায়কে প্রত্যক্ষ করতে পারবে তো? রায়চরণের মুখ থেকে আর একটা কথাও সরল না, তবে তার চোখের কোনো একটা আশার ক্ষীণ আলো যেন আমি জন্ম নিতে দেখেছিলাম, কিংবা একটা মিশ্র অনুভূতি। দেব, প্রমাণ আমি দেব, তবে এখন নয়। যাকে এখানে দেখছো সেও তোমার নিজের নয়। শুধু তার সঙ্গে তোমার রক্তের সম্পর্ক, বংশের সম্পর্ক, কিন্তু বাকি আত্মিক সম্পর্ক এবং বৃহত্তর সম্পর্ক তোমার ভবানীচরণের পরিবারের সঙ্গেই। তাই সেখানেই ফিরে চলো। এই মুহূর্তে এই শ্মশানের ভূমি তোমার জন্য একেবারেই শুভ নয়। তোমার যে কোনো ক্ষতি হয়ে যেতে পারে। ফিরে চলো, তুমি এখান থেকে চলো। রায়চরণ আরো কিছু বলতে চাইছিল, কিন্তু
সেই মুহূর্তে তাকে সেই স্থানে দাঁড় করিয়ে রাখার কোনো মানে আমি খুঁজে পেলাম না। গাত্রবন্ধন আমার করা ছিল, রায়চরণের নয়। আর সেই শ্মশানভূমি ততক্ষণ পর্যন্ত অপবিত্র যতক্ষণ পর্যন্ত সেখানে দেবী শ্মশানকালিকার মূর্তির পুনঃপ্রতিস্থাপন না হচ্ছে। ফিরে এলাম ভবানীচরণের বাড়িতে। তবে আমাদের দুজনকে একসঙ্গে ফিরে আসতে দেখে ভবানীচরণের বাড়ির প্রত্যেকেই ভীষণ অবাক হয়ে গেল, কারণ তারা তো জানতেই পারেনি যে রায়চরণ কখন বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছে। তবে সেই মুহূর্তে কাউকে কিছু বলতে না দেওয়া মানে রায়চরণের মনের মধ্যে যে ভয়াবহ আগ্নেয়গিরির লাভা উদ্গীরণ ঘটছে তারও দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেওয়া। তাই ভবানীচরণের দিকে ইঙ্গিতবাহী দৃষ্টি নিক্ষেপ করে আমি রায়চরণকে নিয়ে এগিয়ে গেলাম আমার জন্য নির্ধারিত কক্ষটিতে। তুমি যা প্রমাণ করতে চাইছো সেই প্রমাণ আমি তোমাকে দিতে পারবো। তার জন্য তোমাকে চন্দ্র দর্শন করাতে হবে আমার। কিন্তু এই মুহূর্তে যেহেতু বাইরে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলছে, তাই আমি সেই দৃশ্য তোমাকে এই মুহূর্তে চাক্ষুষ দেখাতে পারবো না। চন্দ্রগ্রহণ শেষে যখন পূর্ণচন্দ্রের অবস্থান দেখা দেবে আকাশে, ঠিক তখনই আমি তোমাকে বহু বছর পূর্বের সমস্ত সত্যিকে তোমার চোখের সামনে ফুটিয়ে তুলব। এইটুকু সময় শুধু তুমি আমাকে দাও। রায়চরণ আর কোনো কথা বলল না। হয়তো নিজের বাবার মৃত্যুতে সে এতটাই ভেঙে পড়েছে, এতটাই শোকাহত হয়েছে যে সে আর কোনো কথা বলার অবস্থায় নেই। আসলে শোক এমন একটা অনুভূতি যা আমাদের মুহূর্তের মধ্যেই আচ্ছন্ন করে ফেলে। আর আমরা যারা সেই মুহূর্তের মধ্যে দিয়ে এগোই তারাই বুঝতে পারি সেই শোকের বিহলতাকে। বেশ কিছুটা সময় পার হয়ে গেল। একভাবে আমি রায়চরণকে লক্ষ্য করছিলাম, আর ঠিক তখনই ঘরের মধ্যে প্রবেশ করলো চাঁদের আলো, অর্থাৎ পূর্ণগ্রাস সরে গিয়ে চাঁদ উঠেছে আকাশে। এসো হে রায়চরণ, বাইরের ওই চাঁদের দিকে একবার দৃষ্টিপাত করো, তারপর এই স্থানে এসে শয়ন করো। তবে মাথায় রেখো, মতি যেন স্থির থাকে। রায়চরণ আমার কথা মতো প্রথমে চাঁদ দেখে তারপর আমার দেখিয়ে দেওয়া স্থানে এসে শয়ন করল, এবং তারপরেই আমি তার কপালের মাঝে নিজের তর্জনী ঠেকালাম এবং তাকে বললাম, তোমার দুই হাতের আঙুল দ্বারা দুই চোখ বোঝো, দুই বৃদ্ধাঙ্গুলি দ্বারা দুই কর্ণ শক্ত করে চেপে ধরো এবং এক মনে ওই চাঁদকে স্মরণ করতে থাকো। একাগ্র চিত্তে ওই চাঁদকে ভাসিয়ে তোলো নিজের দৃষ্টির ধারাপাতে। যদি তুমি সেখানে পূর্ণচন্দ্রের উপস্থিতিতে একটি গাছের মধ্যে দুটি পরীকে লক্ষ্য করতে পারো, তাহলে তাদেরকেই মনে মনে জিজ্ঞাসা করো বহু বছর আগেই ঘটে যাওয়া সেই ঘটনার কথা। তারাই তোমার চোখের সামনে ফুটিয়ে তুলবে সেই সকল দৃশ্যকে। স্মরণ করো রায়চরণ, স্মরণ করো। জানতে চাও তাদের কাছে, স্মরণ করো। ধীরে ধীরে তার দেহ সুস্থির হল, তার অক্ষি পল্লবের কম্পন থেমে আসলো। আমি বুঝলাম সে ধীরে ধীরে যোগমায়ায় শায়িত হচ্ছে। বেশ কিছুটা সময় পেরিয়ে গেল এবং তারপরেই সে প্রায় লাফিয়ে উঠে বসল। তার চোখ মুখ ফ্যাকাশে, সে দরদর করে ঘামছে, তার হৃদস্পন্দনের গতি দ্রুত গতিতে বাধিত হচ্ছে। বুঝলাম সে যা জানতে চাইছিল তার উত্তর সে পেয়েছে। সে জানতে পেরেছে বহুকাল পূর্বের অতীতের সেই ভয়ঙ্কর ঘটনা স্বরূপকে। ধীরে ধীরে তার মাথায় হাত বুলিয়ে দিলাম আমি, এবং তারপরেই যেন সে ধীরে ধীরে শান্ত হয়ে শান্ত চোখে তাকালো আমার দিকে। আর কষ্ট পেও না রায়চরণ। একটা কথা সবসময় মনে রাখবে, এই পৃথিবীতে কিছু ক্ষেত্রে রক্তের সম্পর্কের চেয়েও আত্মার সম্পর্ক অনেক বেশি নিবিড় হয়ে থাকে। তোমার ভবিতব্য হয়তো এই বন্দ্যোপাধ্যায় বংশের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার ছিল, ঈশ্বর হয়তো তাই চেয়েছিলেন। তাই মনের মধ্যে থেকে সমস্ত দ্বিধাদ্বন্দ্বকে মুছে ফেলে এতগুলো বছর যারা তোমাকে আগলে রেখেছেন, নিজেদের বংশের পরিচয় প্রতিপালিত করেছেন, তাদেরকে স্বীকার করো। এই পৃথিবীতে যে এই মুহূর্তে তোমার আপনজন বলতে কেবল তারাই রয়েছেন। ভুল তো মানুষ মাত্রই হয়ে থাকে, তাই বলে সেই ভুলকে ধরে বসে থেকো না। তুমি যা করেছো তা তোমার
পিতৃপ্রীতি তোমাকে দিয়ে করিয়েছে, তাই অযথা পাপ বোধেও ভুগো না। মন থেকে সমস্ত খারাপ অন্ধকারকে মুছে ফেলো। মা কালী তোমাকে চৈতন্য দান করুন, এই প্রার্থনা করি। রায়চরণ আত্র চোখে আমার পা ছুঁয়ে প্রণাম জানালো, তারপর ঘাড় নেড়ে সম্মতি জানালো আমাকে। ঠাকুর মশাই, আমার আপনাকে কিছু জানানোর আছে। দেবী শ্মশান কালিকার মূর্তি কোথায় আছে তা আমি হয়তো জানি। আমি সেই মূর্তি উদ্ধার এবং পুনর্স্থাপনে আপনাদের সাহায্য করব। সাধু সাধু, অনেক অনেক ভালো হোক তোমার। আর ভয় নেই, এবার ভবানীচরণের ঢাল হয়ে তার কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর জন্য তার ভাই প্রস্তুত হয়ে গিয়েছে। খুব ভালো হোক তোমাদের, মঙ্গল হোক সবার। রায়চরণ আমাদের হরপ্রসাদের একটি গুপ্ত আখড়ায় নিয়ে গিয়েছিল এবং সেখান থেকে উদ্ধার হয়েছিল সেই মূর্তি। অতঃপর ভগ্ন মন্দিরে মেরামত করে সেখানে দেবীর মূর্তির পুনঃস্থাপন এবং মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করার পর আরও কয়েকটা দিন ভবানীচরণের বাড়িতে পেট পুরে ভালো মন্দ খেয়ে তারপর ফিরলাম বাড়ি। তারপরেও বেশ কয়েকবার যোগাযোগ হয়েছে আমার ভবানীচরণের সঙ্গে, কিন্তু অস্বাভাবিক কোনো ঘটনার কথা আর শুনিনি। তা কিশোরী, দাও দেখি একটা পাসিং শো দাও। এরপর বেশ কিছুটা সময় ঠাকুরমশাইকে দেখলাম কিশোরীর দেওয়া পাসিং শোটাতে আয়েশ করে সুকটান দিলেন। তারপর দুজনের দিকে তাকিয়েই মিটি মিটি হাসতে হাসতে বললেন, কি এবারেও আমাকে ভণ্ড বলেই মনে হচ্ছে তো? ওনার এই কথায় যার পর নাই দুজনেই অপ্রস্তুতে পড়লাম। তবে ঠাকুরমশাই আমাদের মুখের অবস্থা দেখে এবার হো হো করে হেসে উঠলেন। আর ওনার এই প্রাণ খোলা হাসিতে আমরাও যেন এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচলাম।